ঠিক আছে। তো আমরা আমাদের আজকে লেকচার 1, ঠিক না? আমরা পড়বো হচ্ছে দ্বিমাত্রিক সরলরেখা। এটা হচ্ছে 4A চ্যাপ্টার, 2 ডাইমেনশনাল জিওমেট্রি আছে না সিলেবাসে? হুম। হ্যাঁ, আছে তো। জিওমেট্রি আমাদের 2 ডাইমেনশনাল আছে, 3 ডাইমেনশনাল আছে, ঠিক না? 3 ডাইমেনশনাল মেবি নাই স্কুলের সিলেবাসে, 2 ডাইমেনশনালই আছে। 3 ডাইমেনশনাল আছে? থ্রি ডাইমেনশনাল মনে হয় দেখিনি। আচ্ছা, আমি যদি একটু সিলেবাসটা যদি একটু দেখি। স্কুল, ওকে। আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে ওই যে তিতাসের বইটা থেকে। এটা হচ্ছে দিগদর্শনের বইয়ের পিডিএফ, তাও আমি তিতাসের বইটা যেহেতু পড়বো, তিতাসের বইয়ের একটা পিডিএফ আমি এখানে দিয়েছি। এই যে এই পিডিএফটাই হচ্ছে তিতাসের বইয়ের পিডিএফ। তিতাস পড়লে একটা জিনিস কি হয়, এটা কম্প্যাক্ট আছে, মানে আপনি শেষ করতে পারবেন। কিন্তু দিগদর্শন আসলে এত বেশি যে ম্যাথ ওখানে, আমি যেটা বলেছিলাম স্কুল লেভেলের ম্যাথ, কলেজ লেভেলের ম্যাথ সবকিছু আছে ওখানে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমার কাছেও তিতাসই আছে। হ্যাঁ, তিতাস একটু কম্প্যাক্ট আছে, মানে যেটা আসলে পড়া দরকার, ঠিক না? ওটাই আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই সিলেবাসটা হচ্ছে এইটা, ঠিক না? আমরা একটু সিলেবাস পর্যালোচনা করি। এখানে টোটাল 4টা পার্টে আমাদের সিলেবাসটা বিভক্ত, ঠিক আছে? এবং প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু 25 নাম্বার করে আনসার করতে হয়, ঠিক আছে? আপনাকে বীজগণিতের এই যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে 25 নাম্বার, জ্যামিতির এই যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে 25, এখান থেকে 25 এবং এখান থেকে 25, এই টোটাল 25 25 করে 100 নাম্বারে আনসার করতে হবে, ঠিক আছে? কত নাম্বার আনসার করতে হবে? 100 নাম্বারে। তো আমি চাইছিলাম বীজগণিতটা শুরু করতে, বাট আপনারা বলেছিলেন যে জ্যামিতি দিয়ে শুরু করলে ভালো হয়, কারণ বীজগণিত মোটামুটি পড়া থাকে অনেকের। যেহেতু আপনারা প্রিভিয়াস হয়তো পরীক্ষায় বসছেন, তো প্রথম দিকের মোটামুটি পড়া থাকে, বাট জ্যামিতিটা একটু ঝামেলা। জ্যামিতি, ক্যালকুলাস, তারপর হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, তারপর আমরা বিভাগ 1-এ যাব, বীজগণিতে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হ্যাঁ বীজগণিতে, সরি, জ্যামিতিতে এই যে পার্ট 2 জ্যামিতিতে কিন্তু আমাদের দ্বিমাত্রিক জ্যামিতিও আছে, ত্রিমাত্রিক জ্যামিতিও আছে, ভেক্টর ভেক্টর জ্যামিতিও আছে। টোটাল 3টা পার্ট, ঠিক না? কয়টা চ্যাপ্টার তাহলে? টোটাল 3টা চ্যাপ্টার, ওকে। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি চ্যাপ্টার এ, চ্যাপ্টার বি হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এবং চ্যাপ্টার সি হচ্ছে গিয়ে কি, সি হচ্ছে এটা কাইন্ড ভেক্টর। অফ দ্বিমাত্রিক সরলরেখা। এগুলো আমরা তিতাসের বইয়ে প্রথমেই পড়ে ফেলবো। এই যে সরলরেখার কিছু কনসেপ্ট আছে না, এগুলো আমরা প্রথমেই পড়ে ফেলবো। আর বাকি থাকলে হচ্ছে ভেক্টর। তো বেসিক্যালি জ্যামিতির এই 3টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, আরেকটা হচ্ছে 3 ডাইমেনশনাল, আরেকটা হচ্ছে ভেক্টর জিওমেট্রি, ঠিক আছে? তো এই টোটাল টুকু নিয়েই হচ্ছে আমাদের 25 নাম্বার থাকবে। তার মানে বলতে পারেন আপনি যে চ্যাপ্টারটা করবেন না কেন, ধরেন আপনি 2 ডাইমেনশনাল জিওমেট্রি করতেছেন, এখান থেকে 10 থাকবে, 3 ডাইমেনশনাল 10 থাকবে, তারপর হচ্ছে ভেক্টর থেকে 10 থাকবে, ঠিক আছে? টোটাল যত নাম্বারে কোয়েশ্চন থাকুক না কেন আপনাকে 25 আনসার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বেসিক টুকুই পড়বো আজকে। আমরা সরলরেখার বেসিক টুকুই পড়বো। আমরা যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়ে আসছি, কিংবা স্কুল লেভেলে, যে স্কুলে হায়ার ম্যাথ আছে না? হুম। হ্যাঁ হ্যাঁ, আছে। স্কুলে কিন্তু হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার থাকে, ঠিক আছে? আমি যদি অধ্যায় বলি, 11। হ্যাঁ, হ্যাঁ, অধ্যায় 11 হায়ার ম্যাথের, ওখানে একটা স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা চ্যাপ্টার থাকে, ঠিক আছে? তো ওখানেও পড়েছি। আর কলেজ লেভেলে তো পড়ছি। কলেজ লেভেলে টোটাল জ্যামিতির আমরা স্থানাঙ্ক জ্যামিতির টোটাল 3টা চ্যাপ্টার পড়ছি। আমি যদি বলি আপনাকে যে অনার্সের আগ পর্যন্ত আপনি যা যা পড়ছেন, ঠিক না? এসএসসি তে, এসএসসি হায়ার ম্যাথসে, ঠিক আছে, আমরা সাদা ব্যাকগ্রাউন্ড রাখবো নাকি কালো ব্যাকগ্রাউন্ড রাখবো? হ্যাঁ, কোন ধরনের যেটা ব্যাকগ্রাউন্ড ভালো রাখবেন? হয় ভাই। আচ্ছা, ঠিক আছে। প্রিন্টেবল হলে সাদা ব্যাকগ্রাউন্ড রাখা ভালো, মানে যদি প্রিন্ট করে পড়তে চান আর কি। অনেকে ক্লাস লেকচার প্রিন্ট করে পড়তে চায়, মানে অলসতার কারণে নোট করেন অনেকে। যাই হোক, এসএসসি তে আমরা হায়ার ম্যাথে চ্যাপ্টার 9, ঠিক না? স্থানাঙ্ক জ্যামিতির একটা আমাদের মোটামুটি হাতে করি হয়েছিল, ঠিক আছে? স্থানাঙ্ক, ঠিক আছে? তারপরে আমি যদি বলি এইচএসসি তে আমাদের, এইচএসসি তে এইচএসসি তে আমাদের টোটাল 3টা চ্যাপ্টার ছিল। এইচএসসি ফার্স্ট পেপারে আমাদের কি ছিল? সরলরেখা ছিল না? হ্যাঁ, সরলরেখা, বৃত্ত। বৃত্ত, ঠিক আছে? তারপর হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপারে, আমি যদি বলি এইচএসসি সেকেন্ড পেপার, তো সেকেন্ড পেপারে হচ্ছে আমাদের কি ছিল? কণিক ছিল, যেখানে কণিকের টোটাল 3টা পার্ট ছিল, ঠিক আছে? কণিকের টোটাল 3টা পার্ট ছিল, একটা হচ্ছে পরাবৃত্ত ছিল, উপবৃত্ত আর অধিবৃত্ত। হ্যাঁ উপবৃত্ত, এক্স্যাক্টলি, উপবৃত্ত ছিল, তারপর হচ্ছে কি কি অধিবৃত্ত ছিল, ঠিক আছে?
তো এগুলোই হচ্ছে আমরা পড়ে আসছি, ঠিক আছে? মানে এইচএসসি লেভেল পর্যন্ত আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি, টু ডাইমেনশনাল জ্যামিতির এই চ্যাপ্টার গুলো আমরা পড়ে আসছি। বাট এইচএসসি তে কিন্তু আমরা থ্রি ডাইমেনশনাল পড়ি না, আমরা সবকিছু এখানে টু ডাইমেনশনাল করছি। কাইন্ড অফ এক্স অক্ষ ছিল আর ওয়াই অক্ষ ছিল, জেড অক্ষ নামে কোনো কিছু ছিল না এইচএসসি তে, ঠিক না? আমি যদি বলি টু হ্যাঁ ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল এর পার্থক্যটা কি, ধরেন এই যে আপনি বৃত্ত বলছেন, ঠিক না? এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল অবজেক্ট, মানে দৈর্ঘ্য প্রস্থ আছে। বাট আপনি গোলক পড়েন নাই, স্ফিয়ার। এই গোলক হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে কি থ্রি ডি। যেটা টু ডি তে বৃত্ত, সেটা থ্রি ডি টা হচ্ছে গিয়ে কি গোলক। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঠিক আছে? এটা ভলিউম বের করা যায়। বৃত্তের ভলিউম বের করা যায় না, বৃত্তের কি বের করা যায়, সারফেস বের করা যায়, এরিয়া বের করা যায়, ঠিক আছে? হ্যাঁ। তো এইচএসসি তে আমরা হ্যাঁ মানে এই যে এই টোটাল পার্টটুকু, এগুলো সবগুলো ছিল টু ডি এর অংশ, মানে থ্রি ডি আমরা পড়ি নাই। বাট অনার্সে উঠে আমরা থ্রি ডি পড়েছি। থ্রি ডি পড়ছি না? টু ডাইমেনশনাল জিওমেট্রি ছিল, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ছিল না? হ্যাঁ, হুম অবশ্যই ছিল। ওকে। তো এগুলো কাইন্ড অফ আমরা যা পড়ে আসছি, অনার্সে যা পড়েছি, ঠিক আছে? তো নিবন্ধনের জন্য আমরা কি কি পড়বো? নিবন্ধনের জন্য আমরা আনফরচুনেটলি সবকিছু আমাদের পড়তে হবে, ঠিক আছে? টু ডাইমেনশনাল জিওমেট্রি পড়তে হবে, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি পড়তে হবে, তবে একটা কম্প্যাক্ট উপায়ে পড়তে হবে। আপনি যদি আমি যদি আপনাকে বলি যে এটা 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 এগুলো শেষ করতেই জীবন চলে যাবে, ঠিক না? এসএসসি এইচএসসি এই পড়াগুলো শেষ করতে জীবন চলে যাবে যদি একদম প্রথম থেকে যদি শুরু করি। তো এখানে হচ্ছে কম্প্যাক্ট ভাবে দেওয়া আছে সবকিছু। আপনার এই ধরেন আপনি কণিক পড়বেন, কণিকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এইচএসসি লেভেলে যে কঠিন কঠিন প্রবলেম ছিল ওগুলো কাইন্ড অফ এখানে দরকার নেই। এখানে বেশ কিছু ওই যে কণিকের জাস্ট হালকা পাতলা বেসিক আছে। তারপরে হচ্ছে ওই যে কণিকের সমীকরণগুলোকে স্ট্যান্ডার্ড সমীকরণে নিয়ে আসা, ঠিক আছে? অক্ষ শিফটিং করে এইচ যুক্ত টার্ম ভ্যানিশ করা, এসব কিছু আছে। ওকে। আচ্ছা, তো আমাদের আহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহ আমরা প্রথমে পড়বো হচ্ছে সরল রেখা। এটা একটু পড়বো কারণ টু ডাইমেনশনাল জিওমেট্রিতে সরল রেখার যে ফর্মুলা গুলো আছে এগুলো হচ্ছে আপনাকে আপনার পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ প্রথমে আমরা জ্যামিতির জ্যামিতির পার্টটুকু দেখি, ঠিক না? একদম জ্যামিতি যখন প্রথম আবিষ্কার হয়, ঠিক না? জ্যামিতি আবিষ্কারক কে জানেন? হুম। এক একজন এক একটা করছে না, যে এক একজন এক এক শাখা করছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যদি একদম বলি জ্যামিতির প্রথম আবিষ্কারক কে, প্রথম আবিষ্কারক হচ্ছে ইউক্লিড, বিজ্ঞানী ইউক্লিড, ঠিক না? হ্যাঁ ইউক্লিড। কিন্তু ইউক্লিড যে জ্যামিতির আবিষ্কার করেছে সেটাকে বলা হয় কোন ধরনের জ্যামিতি? হ্যাঁ। জানা নাই। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয় ভুলেও গেছি, বলছিলাম তো নাকি? এটাকে কি বলে, সম্পাদ্য উপপাদ্য, এটাকে কি বলে বলেন না? সম্পাদ্য উপপাদ্য কোনটা? হ্যাঁ, এই যে সম্পাদ্য উপপাদ্য যে আমরা পড়ছিলাম 9-10-এ। পিথাগোরাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়ছিলাম না, এটা তো ভুলেই গেছি। আচ্ছা, আম, আচ্ছা, পরে জ্যামিতির অনেকগুলো তো ব্রাঞ্চ আছে, তার মধ্যে ইউক্লিড হচ্ছে একটা ব্রাঞ্চ তিনি আবিষ্কার করেছে, যেটা আমরা হয়তো ওই যে 9-10-এ পড়ে আসছি, ঠিক না? এসএসসি তে আমরা পড়ে আসছি সম্পাদ্য উপপাদ্য, সম্পাদ্য উপপাদ্য, এটার তো ভুলেই গেছি। আচ্ছা, ইউক্লিডিয়ান জিওমেট্রি ছিল, ইউক্লিডিয়ান, ইউক্লিড আবিষ্কার করছে ইউক্লিডিয়ান, ইউক্লিডিয়ান, ইউক্লিডিয়ান জ্যামিতি, ঠিক আছে? ইউক্লিড যে জ্যামিতিটা আবিষ্কার করছে, সর্বপ্রথম জ্যামিতি আবিষ্কার করছে ইউক্লিড, এবং ইউক্লিড সাধারণত সম্পাদ্য উপপাদ্য টাইপের জ্যামিতি গুলো আবিষ্কার করছে, ঠিক না? যেমন ধরো এই যে রেখা আবিষ্কার করলো, তারপর হচ্ছে ত্রিভুজ আবিষ্কার করলো, তারপর হচ্ছে চতুর্ভুজ আবিষ্কার করলো, বৃত্ত আবিষ্কার করলো, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা ছিল ইউক্লিডিয়ান জ্যামিতির অংশ। ওকে। আবার এই ইউক্লিডের জ্যামিতির পরে জ্যামিতির যে ব্রাঞ্চটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি। এবং স্থানাঙ্ক জ্যামিতির আবিষ্কারক হিসেবে কাকে ধরা হয় সাধারণত? হ্যাঁ, রেনে স্থানাঙ্ক দেকার্তে, করতে। রেনে দেকার্তে, ঠিক আছে? তার নাম অনুসারে তার নামের একটা টার্ম ব্যবহার করে ওখানে পয়েন্টকে সাধারণত কি করা হয়, সংজ্ঞায়িত করা হয় যে
কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে না, করেছি না কার্তেশীয় হ্যাঁ, স্থানাঙ্ক হ্যাঁ। ব্যবস্থা? হ্যাঁ, আচ্ছা। তো না তো আমাদের, হ্যাঁ, আমাদের আপাতত আমাদের সিলেবাসে এই যে সম্পাদ্য উপপাদ্য টাইপের কোনো কিছু নাই। আমাদের সিলেবাসে সবকিছুই হচ্ছে গিয়ে কি স্থানাঙ্ক জ্যামিতি। আর মডার্ন ওয়ার্ল্ডে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করা হয়, জ্যামিতি বলতে আসলে স্থানাঙ্ক জ্যামিতিটাকে বোঝানো হয়। ঠিক আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে যদিও, মানে এটাকে, এটার এত ব্যবহার নাই। ঠিক না, সবকিছু স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করা হয়। ধরেন আমি যদি এখানে এই যে এই টাইপের কোনো একটা কিছু নিয়ে আসি, ঠিক না, ধরেন এই টাইপের কোনো একটা কিছু নিয়ে আসছি, তাহলে এখানে একটা সিস্টেম চলে আসছে না? হ্যাঁ, হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, এটা একটা গ্রাফ না? এবং এই গ্রাফ দিয়ে হ্যাঁ। আসলে কি বোঝানো হয়? হ্যাঁ, যেকোনো বিন্দুর অবস্থান। হ্যাঁ, যে কোনো বিন্দুর অবস্থান বোঝানো হয়। এই যে অবস্থান যে বোঝাইতে যে আসলে যে ব্রাঞ্চটা ব্যবহার করতে হয় সেটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এবং এটার আবিষ্কারক হচ্ছে কি কি রেনে দেকার্তে। দেকার্তে সাহেব সর্বপ্রথম এই স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার করেছেন। ওকে, তো স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমরা টোটাল এখানে আহ ও আচ্ছা, আরেকটা আছে আমাদের এখানে, আরেকটা পার্ট যদি আমি বলি, ভেক্টর জ্যামিতি। ভেক্টর জ্যামিতি, ঠিক আছে। তো আমরা এটাইও পড়বো, এটাইও এটা পড়বো না। আমরা কি কি পড়বো? স্থানাঙ্ক জ্যামিতি আর ভেক্টর জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমরা দুই ধরনের জ্যামিতি পড়বো। একটা হচ্ছে টু ডাইমেনশনাল জ্যামিতি, আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল জ্যামিতি। বুঝছি, বুঝছি কিনা বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। টু ডি একটা চ্যাপ্টার, থ্রি ডি একটা চ্যাপ্টার, এবং ভেক্টর জ্যামিতি এটা একটা চ্যাপ্টার। টোটাল কয়টা চ্যাপ্টার পড়বো তাহলে জ্যামিতির মধ্যে আমরা? তিনটে চ্যাপ্টার ৩ টা। পড়বো। এটা এসএসসি তে পড়ানো হয়, লাগবে না। স্থানাঙ্ক জ্যামিতি এইচএসসি তেও ছিল, অনার্সেও ছিল। এবং স্থানাঙ্ক জ্যামিতির টোটাল দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে টু ডি জিওমেট্রি, থ্রি ডি জিওমেট্রি, মানে আপাতত আমাদের লেভেলে পর্যন্ত টোটাল দুইটা ব্রাঞ্চ, এটা হচ্ছে থ্রি ডি আর একটা হচ্ছে গিয়ে কি টু ডি। তারপর জ্যামিতির আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ভেক্টর জিওমেট্রি, এবং এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। তাহলে আমরা টোটাল এই তিনটা চ্যাপ্টার আমরা পড়াশোনা করবো, টু ডি পড়বো, থ্রি ডি পড়বো, এবং ভেক্টর জিওমেট্রি পড়বো। বুঝছি? হ্যাঁ। হ্যাঁ ভাই। তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে যেহেতু টু ডি আর থ্রি ডি আসছে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু কথাবার্তা বলি। স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক, স্থানাঙ্ক বলতে বুঝি আমরা, হ্যাঁ, আমি হয়তো ওই যে গল্পটা বলা শুরু করছিলাম, রেনে দেকার্তে সাহেবের যে একটা গল্প ছিল, ঠিক না, রেনে দেকার্তে, রেনে দেকার্তে, ঠিক আছে। তো উনার স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কারের একটা কাহিনী ছিল, সেটা হয়তো আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় ফার্স্ট ক্লাসে, হালকা পাতলা বলেছিলাম। নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে ওই ক্লাসটা আর নেওয়া হয়নি। একদিন রেনে দেকার্তে সাহেব শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিলেন। এখন ভাবার মধ্যে হঠাৎ বিজ্ঞানীদের কর্মকাণ্ডগুলোতে একটু পাগলাটে টাইপের হয়, ঠিক না। আমি যদি বলি আহ ধরেন যে গ্যালিলিওর কথা যদি বলি, ঠিক না, তিনি আহ ইতালির পিসা টাওয়ারে ঘুরতে গেছে। ওখানে গিয়ে সে দেখছে পিসা টাওয়ার ওঠার পর দেখছে যে একটা একটা কবুতরের পালক পড়ে আছে, একটা বল পড়ে আছে, এবং তিনি ফেলে দিলেন সুন্দর করে এই দুটো। বলতেছেন না, এটা কেন আগে বসছে, এটা কেন পরে বসছে। তারপর তিনি ভাবা শুরু করলেন, ঠিক না। তো এই ভাবনা থেকেই কিন্তু কি শুরু হয়, এই ভাবনা থেকেই কিন্তু কি বিজ্ঞানীদের এই যে পাগলাটে টাইপের ভাবনা, আমরা সাধারণত ছাদ উঠলে আগে বলে যে ধুর, আগে দুই তিনটা সেলফি তুলি, বাকি সব পরে, ঠিক না। দুই তিনটা সেলফি তুলে সুন্দর করে ফেসবুকে একটু আপলোড করি, ইনস্টাগ্রামে একটু আপলোড করি, গুতুলি বিকেল, ঠিক না, এই সেই। তো তাদের কর্মকাণ্ডগুলো একটু পাগলাটে টাইপের হয়। তো এরকমই রেনে দেখার্তে এই যে শুয়ে শুয়ে ভাবছিলেন যে কি করা যায় আসলে। তা হঠাৎ করে তার এই যে ছাদ, তার ছাদে একটা মাছি এসে বসছে, ঠিক না, একটা মাছি এসে বসছে। যখন তার ছাদে একটা মাছি এসে বসছে, তখন তিনি চিন্তা করলেন যে এই মাছিটার অবস্থান আসলে কোন একটা মানুষকে কিভাবে বোঝানো যায় মাছিটা যে বসছে। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আহ তো তিনি চিন্তা করলেন যে আসলে এই মাছিটা যে কোথায় বসছে এটা আমি কিভাবে বোঝাবো একজন মানুষকে। এখন আপনি যদি বলেন যে কেন এটা বোঝানো কি আছে, মাছিটা এখানে বসছে, মাঝখানে বসছে, অথবা কোনায় বসছে, অথবা ডানে বসছে, বামে বসছে, আচ্ছা এটা কি ম্যাথমেটিক্যাল কোনো ম্যাথমেটিক্যালি আসলে এই জিনিসটা ডিফাইন হচ্ছে? না। হ্যাঁ, ম্যাথমেটিক্স কি চাই আসলে? অ্যাপ্রোপ্রিয়েট জিনিস চাই, অ্যাপ্রোপ্রিয়েট জিনিস চাই, একটা সংখ্যা চাই, আপনার আনসার একটা কি চাই, সংখ্যা চাই, একটা লজিক চাই, একটা স্টেটমেন্ট চাই, ঠিক না। তো আপনি যদি বলেন যে হ্যাঁ, এটা উপরে বসছে, তাহলে এটা কোনো ম্যাথমেটিক্যালি এটা এটা যায় না আসলে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ঠিক আছে, উপরে কোথায় বসছে, ডানে কোথায় বসছে, মাঝখানে কোথায় বসছে,
তো এই জন্য তিনি চিন্তা করলেন যে এই জিনিসটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাতে আমি অন্য মানুষের কাছে বুঝাইতে পারি, এরকম একটা ওয়ে বের করতে হবে। সেজন্য তিনি কি করলেন, তিনি অনেকগুলো আসলে আহ লাইন টেনে ফেললেন তার ছাদে, কয়লা দিয়ে অনেকগুলো লাইন টেনে ফেললেন এরকম সুন্দর করে। ঠিক আছে, এরকম অনেকগুলো লাইন তিনি টেনে ফেললেন, মানে টোটাল কথা হচ্ছে তার ছাদকে তিনি একটা গ্রাফ পেপার বানাই ফেললেন। ঠিক আছে, তো চাঁদকে গ্রাফ পেপার বানানোর পরে, এই যে এরকম একটা গ্রাফ পেপার বানানোর পরে এবার তিনি একটা বুদ্ধি উপায় খুঁজে পেলেন। বললো যে হ্যাঁ, এইবার এই মাছিটার অবস্থান খুব সুন্দর করে কিন্তু একটা মানুষকে চাইলে কি করা যায়, বোঝানো যায়। কিভাবে বোঝানো যায়? হ্যাঁ, ধরুন এই মাছিটা বসছে ঠিক এখানে, এই জায়গায় ঠিক বসছে, তাহলে বোঝানো যায় বুঝি যে, এক্স অক্ষ হ্যাঁ, থেকে কত দূরে বা ওয়াই অক্ষ থেকে কত দূরে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে এই পয়েন্টটার একটা নির্দিষ্ট কি আছে, পরিচয় আছে, যে এই পয়েন্টটা যাইতে হলে আপনাকে এক্স অক্ষের দিকে এই যে 1 2 3 4 5 6 গজ যাইতে হবে, ওয়াই অক্ষের দিকে 1 2 3 গজ যাইতে হবে। দ্যাট মিনস এই পয়েন্টটার পরিচয় আছে, ঠিক না? এই পয়েন্টটার পরিচয় কি? এই পয়েন্টটার পরিচয় কি? ধরেন 5 3, ঠিক না? এবার হ্যাঁ তিনি একটা উপায় খুঁজে পেলেন যে না, এবার মাছিটা যে যেখানে বসছে সেটা আমি একজন মানুষকে বলতে পারি যে আপনি মাছিটার অবস্থানে যাইতে হলে এভাবেই যাবেন যে আপনি একশোকের দিকে মানে ডান দিকে 5 ঘর হাঁটবেন, এরপর সোজা স্ট্রেট ফরওয়ার্ড উপরের দিকে আপনি 3 ঘর হাঁটবেন, তাহলে যে পয়েন্টে যাবেন সেটাই হচ্ছে তার মাছিটার অবস্থান। তাহলে ওই মানুষটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে ওই 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 অবস্থানে যেতে পারবে। আগে কিন্তু সেটা কি ছিল না, অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, অ্যাকুরেট ছিল না। এই পয়েন্টের মাধ্যমে সেটা কি হয়ে গেছে, এই এই পয়েন্টটার একুরেট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম 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 এই এই জায়গাটুকুর প্রত্যেকটা পয়েন্টের সাথে এক একটা অঙ্ক রিলেটেড আছে, মানেন কিনা? হ্যাঁ, হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টের হ্যাঁ সাথে অঙ্ক রিলেটেড আছে, অর্থাৎ প্রত্যেকটা স্থানের সাথে এক একটা অঙ্ক রিলেটেড আছে। এবং এই স্থান আর অঙ্কের সাহায্যে আমরা ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চটা খুলে বসেছি সেটার নাম হচ্ছে গিয়ে কি, স্থানাঙ্ক জ্যামিতি, স্থান যুগ অঙ্ক, স্থানাঙ্ক, স্থান যুগ অঙ্ক। প্রত্যেকটা স্থানের সাথে যে অঙ্কটা রিলেটেড সেটাকে কি বলা হয়, স্থানাঙ্ক। সেই ব্যবস্থাকেই বলা হয় গিয়ে কি, স্থানাঙ্ক। ঠিক আছে, বুঝছি, আমরা ইন্ট্রোডাকশনটা বুঝছি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। তো এরকম স্থানাঙ্ক ব্যবস্থায় নর্মালি আমরা কি ধরে নিই, আমরা নর্মালি আহ দুইটা অক্ষ হিসেবে বিবেচনা করি, এদেরকে রেফারেন্স বলা হয়। ঠিক আছে, রেফারেন্স এক্সিস বলা হয়। তো ফিজিক্সে পড়েছেন না, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু। হ্যাঁ হ্যাঁ, তো এদেরকে রেফারেন্স ধরা হয় কোন একটা জায়গাকে স্পেসিফিক করার জন্য। এই দুইটা অক্ষকে ধরেন রেফারেন্স ধরছেন আপনি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি কি ওয়াই অক্ষ, এদেরকে রেফারেন্স লাইন বা অক্ষ বলা হয়। তো আমরা যদি কোন একটা বিন্দুকে, কোন একটা বিন্দুর পরিচয় এক্স আর ওয়াই দিই, তাহলে বলেন তো এই এক্স আর ওয়াই এর মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই বিন্দুটাতে যেতে হলে, এই বিন্দুটাতে যেতে হলে আপনাকে এক্স অক্ষের দিকে কি পরিমাণ যেতে হবে বলেন তো? এক্স পরিমাণ। ওয়াই অক্ষের দিকে যেতে কি হবে। পরিমাণ যেতে হবে? ওয়াই পরিমাণ যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ এবং এই এই বিন্দুর, এই যে বিন্দুকে যে আমি বুঝাচ্ছি একটা একটা পয়েন্ট মানে একটা সিস্টেমের সাহায্যে, এক জোড়া সংখ্যার সাহায্যে, এই জোড়ার প্রথম অংশটাকে বলা হয় ভুজ, এবং এই যে জোড়ার দ্বিতীয় অংশটাকে বলা হয় কোটি। ঠিক আছে, হুম, জি ঠিক ভাইয়া। আছে। এবং এই বিন্দুর, এই এক্স এর আরো একটা পরিচয় আছে। এই এক্স দ্বারা বোঝায় যে সে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। এক্স দ্বারা কি বোঝায় আসলে? ওয়াই অক্ষ থেকে কত দূরে। ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। আর এই যে ওয়াই দ্বারা আসলে কি বোঝায়, সে কোটি দ্বারা কি বোঝায়, এক্স অক্ষ থেকে এক্স কত অক্ষ। দূরে আছে, এক্স অক্ষ থেকে কত দূরে। ঠিক আছে, এক্স অক্ষ থেকে কত, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তাইলে হ্যাঁ, বুঝতে পারছি। একটা বিন্দুর পরিচয়ের জন্য আমাদের এক জোড়া কি লাগে, এক জোড়া নাম্বার লাগে। ওই নাম্বারের প্রথম অংশটা, ওই জোড়ের প্রথম অংশটাকে কি বলা হয়, ভুজ বলা হয়, এবং এটা মিন করে যে ওই বিন্দুটা আসলে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। ঠিক না? আর দ্বিতীয় জোড়ার দ্বিতীয় যে নাম্বার ওটাকে বলা হয় কোটি, এবং ওটা মিন করে যে আসলে ওই বিন্দুটা এক অক্ষ থেকে কত দূরে আছে। বুঝলাম? এতটুকু জি কি ভাইয়া। বুঝলাম? হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি আহ একটা বিন্দুতে যাওয়ার জন্য দেখেন দেকার্তে সাহেবের যে চিন্তা ভাবনা, দেকার্তে সাহেব বলতেছে যে একটা বিন্দুর অবস্থান এভাবে স্পেসিফিক করা যায় যে আপনি এক্স অক্ষ থেকে যাবেন, এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ, এক্স অক্ষের দিকে আপনি এক্স পরিমাণ যাবেন, ওয়াই অক্ষের দিকে আপনি ওয়াই পরিমাণ যাবেন। তাহলে আপনি যেইটাতে যাচ্ছেন সেটার পরিচয় হবে এক্স ওয়াই, সেই বিন্দুটার পরিচয় কি হবে? এক্স ওয়াই। কিন্তু এই যে নিউটন সাহেব যেখানে সেখানে একটু নাক গলাইতে চায়, এখানে নিউটনের কথা তো মনে আছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, তার ক্যালকুলাস আবিষ্কারের যে বিখ্যাত কাহিনী, এটা শুনে তো হয়তো নিউটনের উপর একটু রাগ খুব ছাড়তে পারে। হ্যাঁ, নিউটন সেই যুগের মাফিয়া ছিল বিজ্ঞানীদের মধ্যে। ঠিক আছে, সে যে কোন একজন কোনো কিছু করলে সে সেখানে মাঝখানে নাক নাক গলিয়ে বসে থাকতো। তেমনি রেনে দেকার্তে সাহেব সুন্দর করে এই জিনিসটা আবিষ্কার করছে। এখন নিউটন সাহেব বলতেছে যে না, আমি এদিকে আর এদিকে কেন যাবো, আমি সোজা যাবো ডিরেক্টলি। কিভাবে যাবো? সোজা যাবো। এদিকে আর এদিকে কেন যাইতে হচ্ছে? আমরা সাধারণত ওই যে আমাদের বাড়িঘর যাদের গ্রামে, ঠিক না? ধরেন আপনার এই এই জায়গায় আপনার স্কুল তো, ধরেন এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা হচ্ছে বিল, জমি, ফসলি জমি। সাধারণত ফসল টসল কেটে ফেললে আমরা ঠিক মাঝখান বরাবর হাঁটা শুরু করি, ঠিক কিনা? হ্যাঁ, 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 এরকম হয় না? ঠিক মাঝখান বরাবর হাঁটা শুরু করি। এখন আপনি ডিমান্ড করতে পারেন আপনি ছোটবেলায় নিউটোনিয়ান স্টাইলে হাঁটা শুরু করছেন অথবা কার্তেশিয়ান স্টাইলে হাঁটা শুরু করছেন। হ্যাঁ, হুম, এই জিনিসটা আপনি ডিমান্ড করতে পারেন। যাই হোক, তো নিউটন সাহেব বলতেছে যে যে না, আমি এভাবে যাব না, আমি এই তেটা ডিগ্রি কোণ করে, তেটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ যাব। তাহলে আমি যে পয়েন্টে যাব মোটামুটি সেই পয়েন্টে তেটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ গেলে আমি ওই পয়েন্টে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এটার আগে পরিচয় ছিল কি এক্স আর ওয়াই। যখন আমি এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে গেলাম, এখন আমি নিউটনিয়ান স্টাইলে যদি যাই, তাহলে এটা পরিচয় কি হবে? পরিচয় হবে আর এবং পোলার থিটা। ঠিক না? মানে আমি আর পরিমাণ দূরত্ব গেলাম কত ডিগ্রি কোণ করে? তেটা ডিগ্রি কোণ করে। তাহলে এভাবে গেলেও কিন্তু একজন মানুষ এই পয়েন্টে যাইতে পারে। তাহলে এই পয়েন্টে যাওয়ার জন্য যেই প্রকাশটা, মানে কোন একটা এক জোড়া নাম্বার দিয়ে যদি আমি এই পয়েন্টের যাওয়ার জন্য কোন একটা ওয়ে যদি আমি বলতে পারি, তাহলে এটাকে একটা ওয়ে বলা যায়। আর এটা ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, তো এই প্রকাশটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর ওটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি ওটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জিনিসটা নিউটনের কনসেপ্ট কেন পোলার বলা হচ্ছে? কারণ এখানে নিউটন একার অবদান নাই, এখানে আসলে অনেকজনের অবদান আছে। নিউটনের সাথে যে সাঙ্গপাঙ্গ ছিল তাদেরও অবদান আছে, এবং জিনিসটা কিন্তু এইভাবে আমি জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি যে এটা দ্বিমত করে এটা হয় না। জিনিসটা আবিষ্কার, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করা হয়েছে ক্যালকুলাস আবিষ্কার করতে গিয়ে, ক্যালকুলাসের বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করে দিয়ে গিয়ে কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার হয়েছে। আমি যেভাবে বললাম তা কিন্তু না, আমি জাস্ট একটু মজা করে বললাম জিনিসটা। বুঝছি আমরা? হ্যাঁ, হ্যাঁ, আজকে তাসলিমা আপু জয়েন করছে। হ্যাঁ, আজকে তাসলিমা আপু জয়েন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আছে না এখানে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বোঝা গেল, এই দুইটা ব্যাপার বোঝা গেল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এখন দুটা 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 স্থানাঙ্ক ব্যবস্থা যে আমরা আবিষ্কার করছি, এখন ধরেন কেউ একজন কেউ একজন এক্স পরিমাণ গিয়ে ওয়াই পরিমাণ গেল, এইখানে গেল, ঠিক না? সে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবহার করে গেছে। এখন আপনি পোলার স্থানাঙ্ক ব্যবহার করে যেতে চাচ্ছেন। কি ব্যবহার করে যেতে চাচ্ছেন বলেন, বলেন, কি ব্যবহার করে? পোলার আপনি পোলার স্থানাঙ্ক ব্যবহার করে যেতে চাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই একটা ট্রান্সফরমেশন লাগবে না? যে আপনি কার্তেশিয়ান দিবেন, আপনাকে পোলার দিয়ে দিবে, এরকম একটা ট্রান্সফরমেশন দরকার হবে না? হ্যাঁ, হ্যাঁ, এখানে জি ভাইয়া। এই ট্রান্সফরমেশনের যে কাজটা সেটা করে হচ্ছে ত্রিকোণমিতি। দেখেন আমরা কিন্তু সিস্টেমে সিস্টেমে সবকিছু শিখে আসছি, ঠিক না? এই যে ট্রান্সফরমেশনের কাজ করে যে আপনি জাস্ট এক্স ওয়াই দিবেন, আপনাকে আর এবং থিটা দিবে। এই ট্রান্সফরমেশনের কাজটা কে করে? ত্রিকোণমিতি করে। কিভাবে? দেখেন এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? এখান থেকে আর সমান কি বলতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারি না? দেখেন তো জি ভাইয়া। একটা কাজ আছে কিনা। আপনি দিচ্ছেন এক্স আর হ্যাঁ, ওয়াই, আপনার কতটুকু হাঁটতে হবে সোজা সেটা কিন্তু সে বের করে দিচ্ছে।
পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক কি না? হ্যাঁ, জি। তাহলে কাইন্ড অফ এটাকে একটা ট্রান্সফরমেশন বলা যায়, যে আমি কার্তেশিয়ান থেকে পোলারে যেতে চাচ্ছি, এই জন্য একটা ট্রান্সফরমেশনের একটা সূত্র হচ্ছে এটা, যে আমি পোলারে আর বের করবো এইভাবে, ঠিক না? তো এটা কিভাবে বের করা যায় পোলারে? পোলারের তেটা কিভাবে বের করা? আপনি এক্স আর ওয়াই দিবেন, বের করতে চাচ্ছেন তেটা, ঠিক না? কিভাবে করা যায় বলেন না? এক্স আর ওয়াই। সূত্র আছে তো, থিটা হ্যাঁ, ইকুয়াল টু tan ইনভার্স x বাই হ্যাঁ, y। এক্স্যাক্টলি। ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? ওয়াই ডিভাইডেড বাই এক্স লিখতে পারি। আমরা এখানে একটা মডুলাস ব্যবহার করব, কারণ এই এক্স আর ওয়াই এগুলো যেহেতু পয়েন্টের অংশ, ঠিক না? তো এটা পজিটিভ নেগেটিভ হইতে পারে। বাট আমরা যেহেতু একটা ত্রিভুজ বিবেচনা করছি, এবং ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এই জন্য আমরা এখানে কি দিচ্ছি, এটা বিভিন্ন চতুর্ভাগে গেলে হয়তো এক্স আর ওয়াই বিভিন্ন রকম হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই জন্য আমরা সেফ থাকার জন্য আমরা একটা মডুলাস ব্যবহার করছি। তাহলে এখান থেকে যে থিটাটা আমরা বের করব, ওটাকেই মোটামুটি আমরা ট্রান্সফরমেশনের একটা ফর্মুলা হিসেবে বিবেচনা করতে পারি না? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। তাহলে এই যে আমরা দুটো যে সূত্র পাইলাম, এই সূত্র দুটাকে আমরা বলতে পারি, এই সূত্র দুটাই হচ্ছে গিয়ে কি, এই সূত্র দুটা আপাতত বলতে পারি, এই সূত্র দুটাই আমাকে কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যাবে। কোথায় কোথায় নিয়ে যাবে বলেন তো? কার্টেশীয় থেকে পোলারে। কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি নোট টুট করতেছেন? একটু মনে হয় লিখলে ভালো হয় এই হ্যাঁ জিনিসগুলো। ভাইয়া লিখতেছি, আপনার সাথে সাথে লিখতেছি। হ্যাঁ, এগুলো যদিও প্রিলিমিনারি স্টেজের কথাবার্তা, মানে অনেকের এইচএসসি পড়ানোর অভিজ্ঞতা থাকলে এগুলো মোটামুটি একটু ইয়া, বাট আমরা একদম জিরো থেকে শুরু করছি। যারা এখানে হয়তো জয়েন করবে ইন ফিউচারেও, যদি জয়েন করে, যারা পারবে তারা চুপ থাকবে, যারা পারবে না তারা দেখবে। সিস্টেম তো এটাই, ঠিক না? একটা ব্যাচে তো সব স্টুডেন্ট আসলে সেম লেভেলের হয় না, বাট আমাদের কোর্সের মডিউল হচ্ছে আমরা জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। ভাইয়া আমাদের ক্লাসের মানে ডেট আর টাইমটা কি একটু ফিক্সড করে দেওয়া যায়, যে কোন দিন ক্লাস হবে? হ্যাঁ, আমি আজকে আজকে এটা ফিক্স করব। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমরা 9টা থেকে শুরু করতে পারি। ভাইয়া আমি 9টা হয়ে যাবে, কারণ ওই থেকে তো মানে ইফতারের পরে রান্না বান্না গুছানো। আচ্ছা, আচ্ছা, 9:30 তাহলে থেকে শুরু হবে। হ্যাঁ, 9:30 থেকে আমরা চাইলে করতে পারি, নো প্রবলেম। আমার আমার ক্ষেত্রে আহ থারাবি ধরা সম্ভব হয় না আসলে। আমি বান্দরবানেও থাকি কিছুদিন, চিটাগাং চিটাগাংয়েও থাকি। আমার যেহেতু বান্দরবান ক্যান্টনমেন্টে জব করি, ক্যান্ট পাবলিকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অফ ডে গুলোতে আমি চিটাগাং থাকি, আর অন ডে গুলোতে এখানেই থাকি। ঠিক আছে, বুঝছেন? এটুকু বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা হচ্ছে, এটা কাইন্ড অফ বলা চলে আমরা যখন কোন একটা আহ, একটা পয়েন্ট যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তখন আপনি কার্তেশীয় থেকে পোলারে নিতে পারবেন হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে। বাট যখন পয়েন্টটা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, ধরেন সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে, তখন আমাদের কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? আহ, ধরেন একটা পয়েন্ট হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? ধর এই যে এটা একটা পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টের পরিচয়টা কি হবে? মাইনাস এক্স আর ওয়াই না? হ্যাঁ। তার মানে এখান থেকে এতটুকু আমরা কি বলতে পারি, এখান থেকে একটু মাইনাস এক্স বলতে পারি, এবং এখান থেকে এতটুকু ওয়াই বলতে পারি, ঠিক কি না? এবং এটা হচ্ছে আর, জি ভাইয়া। আর না এটা? হ্যাঁ। হ্যাঁ। আর তেটা কি বলেন তো, তেটা? ওই যে কোনটা যেটা অক্ষের সাথে তৈরি হ্যাঁ, করছে। অক্ষের সাথে। এবং আমরা যদি স্পেসিফিক ভাবে যদি বলি, এই যে কোনটা, এটা সবসময় আমরা এক্স অক্ষের সাথে নিব। আমরা মনে রাখবো এই থিটাটা সবসময় কিসের সাথে হবে? এক্স প্লাস এর সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ঠিক না? কথা বুঝছেন? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এই যে এখানে জি থিটাটা ভাইয়া। হবে মেনলি, এটাই হচ্ছে গিয়ে কি, থিটা, ঠিক আছে? এখন আর বের করতে তো পারবেন, ঠিক না? এখান থেকে তো আর বের করা যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আর √x²y²। আমরা এখানে একটু লিখি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর তো বের করা যাবে। আর সমান এটাকে হোল স্কয়ার করতে হবে, রুট দিতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বাট এখানে তেটা বের করতে গেলে একটু ঝামেলা, ঝামেলা না? 108
থেকে মাইনাস করতে হবে না? এক্স্যাক্টলি। কারণ দেখেন আমরা এটা যদি তেটা হয় তাহলে একটু খেয়াল করেন, তেটা এটা প্রথমে আপনার এটা নিতে হবে, 180 নিতে হবে, তারপর সেখান থেকে এ পরিমাণ অংশ বাদ দিতে হবে, তাহলে আপনি থিটা পাচ্ছেন। এখন এ পরিমাণ অংশটা কত বলেন তো? এই পরিমাণ অংশটা, এটা কিন্তু ওই আমরা যে অলরেডি বের করেছি। এই যে এক্স আর ওয়াই আর আর থাকলে এই কোণটা হয় কত? tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স না? y, হ্যাঁ। এক্স্যাক্টলি। তাহলে এই যে এই কোণটা হবে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইড বাই এক্স। আমরা যদি এখানে লিখি tan ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইড বাই কত? এক্স। তাহলে এটাই মেইনলি আমরা বাদ দিব। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা থিটা 2 দিলাম, আর এটা কি দিয়ে দিলাম? আমরা থিটা 1 দিয়ে দিলাম প্রথম চতুর্ভাগে উৎপন্ন হতো। ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। হ্যাঁ। তৃতীয় চতুর্ভাগের জন্য যদি আমরা বলি, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য এখানে যদি আমি একটু লিখি, এটা হচ্ছে ধরেন তৃতীয় চতুর্ভাগে আপনি এটা এখানে নিয়ে আসলেন, কাইন্ড অফ আমরা জাস্ট এই জায়গায় একটু লিখি, এই যে এটুকুকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে নিয়ে আসলে বলেন তো, এইখানে নিয়ে আসলে এটা তখন কি হয়ে যাবে? এটা মাইনাস এক্স থাকবে, আর এটা কি থাকবে? মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ওই যে আর কিন্তু হ্যাঁ। ঠিক হয়ে থাকবে, আর কিন্তু ঠিক হয়ে থাকবে। এখানেও আর বের করার সিস্টেম কি? এটা হচ্ছে থার্ড কোয়ার্টারের ক্ষেত্রে আর বের করার সিস্টেম কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর y এখানে কোণ স্কয়ার। হচ্ছে এটা, এটাই হচ্ছে কোণ এক্স প্লাস এর সাথে উৎপন্ন কোণ। তো এটা মানে হচ্ছে প্রথমে আপনি ফাই দিবেন, ঠিক আছে? এখানে থিটা 3 দিই, প্রথমে আপনি ফাই দিবেন, y তারপর প্লাস আপনাকে এই পরিমাণ এক্সট্রা যাইতে হবে না আরো? তো এই পরিমাণ এক্সট্রা যদি যান তাহলে ওটা কত? tan ইনভার্স tan মড অফ ওয়াই ডিভাইড বাই বাই এক্স। এক্স। ঠিক আছে? এটাই হচ্ছে থিটা 3। আর থিটা 4 এর ক্ষেত্রে আচ্ছা, এটা এটা আরো আরো একভাবে বলা যায় কিন্তু, এই থিটাটাকে আরেকভাবে বলা যায়। হ্যাঁ, বলতে পারবেন নাকি? এক্স প্লাস এর সাথে আর উৎপন্ন কোণ একভাবে। বলছে না? তো এটা ক্লকওয়াইজ যান, আপনি হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ যান, কোনো সমস্যা নাই। এটাকে আপনি চাইলে থিটা 3 বলতে পারেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমি বলি থিটা 3, তাহলে প্রথমে আপনাকে -5 পরিমাণ যেতে হবে। দেখেন এখান থেকে এতটুকু কত? -5 না? হ্যাঁ। -5 পরিমাণ যেতে হবে। এরপর আবার প্লাস tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স পরিমাণ যেতে হবে। তাহলে আপনি যেখানে যাবেন সেটাই হচ্ছে কি থিটা 3। বুঝছেন? মানে আমি বুঝ- এই থিটা 3 আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি, আর এটা এই থিটা 3 আমি ক্লকওয়াইজ ঘুরাইছি। ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ। এই দুটা ভ্যালু কিন্তু সেম জিনিস বোঝায়। ধরেন আপনি এই ফর্মুলা থেকে আপনার আসছে ধরেন 225, এই ফর্মুলা থেকে আসছে -135। এখন যদি কেউ একজন যদি ডিমান্ড করে যে আমি এক্স অক্ষের সাথে 235 ডিগ্রি 235 ডিগ্রি কোণ আছি, আবার অন্য একজন যদি ডিমান্ড করে যে আমি এক্স অক্ষের সাথে -135 ডিগ্রি কোণ আছে, তাহলে আমরা বলতে পারবো না দুজন একই লাইনে আছে? তাহলে মানে দুজনের হ্যাঁ। দিক একই বলতে পারবো না। তো এই জন্য এই সূত্র ইউজ করা যাবে, এই সূত্র ইউজ করা যাবে, তবে এটা ব্যবহার করা বেশি রেফারেবল, যেহেতু এটা কম কোণ উৎপন্ন করে। আমরা সাধারণত কম কোণ যেটা উৎপন্ন করে সেটাই ব্যবহার করার চেষ্টা করি। ঠিক আছে? আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। বুঝছি? ওকে। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিরকম হবে এই ব্যাপারগুলো? হ্যাঁ, বলেন তো, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিরকম হবে? ধরুন এটা এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। -tan/y/x হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যদি এটা টানি, তাহলে এটা এটা কিন্তু আমার এক্স, সরি, এটা কিন্তু আমার প্লাস এক্স, এটা কিন্তু আমার মাইনাস ওয়াই। ঠিক আছে? তো এই পয়েন্টে আবারও আর সেম থাকবে, আর হবে গিয়ে কি, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে এটা। ঠিক আছে? তো এই কোণটা আমরা অলরেডি কত জানি? এই কোণটা আমরা tan ইনভার্স মড অফ ওয়াই ডিভাইড বাই এক্স জানি, কিন্তু এই কোণটা পাচ্ছি ক্লকওয়াইজ ঘুরে না, এই জন্য একটা মাইনাস দিতে হবে সামনে। বুঝছেন কাহিনী? হুম? জি ভাইয়া। হ্যাঁ, তো একটু ওভারঅল হ্যাঁ। আমরা যদি সামারি করি এই জিনিসটুকুর, মানে
আমরা যদি সামারি করি যে কিভাবে আমরা থেকে কোথায় যাব, কিভাবে আমরা কার্তেশীয় থেকে পোলারে যাব, তাহলে কার্তেশীয় কার্তেশীয় টু পোলার যদি বলি, আমি যদি চারটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি একটু রিমাইন্ড করতেছি জাস্ট, এগুলো একদম বেসিক লেভেলের কথাবার্তা। আমি আবারও বলছি, অনেকের হয়তো এখানেও জড়তা আছে, অনেকে একদম শুরু থেকে প্রিপারেশন নিতে চায়, তো সেক্ষেত্রে তাদের অবশ্যই এগুলো জানা উচিত। তাহলে এই এই ভাইয়া, কোয়ার্টারে আর বের করার, হ্যাঁ, সূত্র হচ্ছে সুমনা এক্স গুগল করতে পারতেছে না, কি আগের মতো নাকি সমস্যা হচ্ছে আবার? গুগল মিটে। হ্যাঁ, হ্যাঁ, বললো যে জয়েন করতে পারছে না। তো গুগল মিট ছাড়া তো আসলে আমার মনে হয় না উনি কেন জয়েন করতে পারছেন। আমার মনে হয় ওনার মোবাইলে জিমেলের লগ ইন নাই মেবি। গুগল মিটে জয়েন করার জন্য একটা জিমেল দরকার, মনে হয় উনি জিমেল দিয়ে দাও। কারণ জুমে নিতে গেলে একটা পেইড একটা সাবস্ক্রিপশন লাগে যদিও। তো আমার যেহেতু এত বেশি এখন বেচ করানো হচ্ছে না অনলাইনে, সেক্ষেত্রে আমি সাবস্ক্রিপশন নিই না, এটা একটা ভালো কস্টিং আছে মান্থলি। মিটে মোটামুটি ফ্রি আছে। উম, আচ্ছা, ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে আপনি একটু দেখিয়েন, দেখে ওনাকে একটু এই জিনিসটা ঠিক করে দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আ- আর নাইলে ওনাকে একটু বলিন আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়ার জন্য, যাতে স্ক্রিন শেয়ার করে আমি ওনাকে একটু শিখাই দিতে পারি জিনিসটা। আচ্ছা ভাই হোয়াটসঅ্যাপে ঠিক আছে। ওনার মোবাইলটার স্ক্রিনটা যদি শেয়ার করে, তাহলে আমি হয়তো বলতে পারবো প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। তাহলে এই কোয়ার্টারের ক্ষেত্রে ট্যান ইনভার্স মড অফ ওয়াই ওভার এক্স, এই কোয়ার্টারের ক্ষেত্রে টিটা টু কত ছিল? ফাই ফাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই ওভার এক্স। এই কোয়ার্টারের ক্ষেত্রে টিটা থ্রি ছিল না? এগুলোকে আমরা টিটা ওয়ান টিটা টু দিলাম জাস্ট বোঝার জন্য, এটা কোন কোয়ার্টারের। তো এখানে প্লাসও ছিল, আবার মাইনাসও ছিল না, এই জায়গায় মাইনাসও ছিল না, মানে মাইনাস ফাই দিলেও কোনো প্রবলেম হইতো না, ঠিক না? হ্যাঁ। বিটা ফোর সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। এই প্রবলেম গুলো, এই ফর্মুলা গুলো আমাদের কাইন্ড অফ মনে রাখতে হবে পয়েন্ট যখন আমরা কার্তেশিয়ান থেকে পোলারে নিব আর কি, ঠিক না? আমি যদি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল যদি একটা এক্সাম্পল নিই, তাহলে ধরেন এই একটা ধরেন এক্সাম্পল, মাইনাস রুট থ্রি ওয়ান, এই পয়েন্টটাকে যদি আমি পোলারে নিতে চাই, তাহলে কি করতে হবে, এটা কোন কোয়ার্টার? আচ্ছা, আর বের করার জন্য তো কোয়ার্টার টোয়ার্টার চিন্তা করতে হয় না, ঠিক না? আর বের করার জন্য কি করা লাগে? ডিরেক্টলি রুট ওভার এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, থ্রি প্লাস ওয়ান সমান টু। এটা বের করার জন্য কোন কোয়ার্টারে আছে এটা? মাইনাস প্লাস না, মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স সেকেন্ড অক্ষের কোয়ার্টারে। হ্যাঁ। মাইনাস মানে হচ্ছে আপনি এক্স অক্ষের দিকে নেগেটিভ দিকে যাবেন, প্লাস মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে যাবেন আচ্ছা, সেকেন্ড কোয়ার্টারে। তাহলে সেকেন্ড কোয়ার্টারে ফাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই ওভার এক্স, ওয়াই ওভার এক্স, ঠিক আছে? এখানে একটা মাইনাস হবে, ঠিক না? তো এটার ক্যালকুলেশন কি হবে? পাই মাইনাস টেন ইনভার্স, এই মডুলাসের ভেতর মাইনাসটা চাপা পড়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা কত হবে? পাই মাইনাস টেন কত ডিগ্রি ভ্যালু? ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, হ্যাঁ বাই ডিভাইড বাই সিক্স না, 30 ডিগ্রি ভ্যালু না, ওয়ান ওভার রুট থ্রি, ঠিক আছে, পাই বাই সিক্স। পাই ডিভাইড বাই কত? সিক্স, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। আহ তাহলে মোটামুটি আমরা এই পয়েন্ট গুলো চেঞ্জ করতে পারবো। তো আমাদের এগুলো শেখানোর মূল উদ্দেশ্য হলো আসলে পয়েন্ট চেঞ্জ না, আমরা যে আহ, একটা জিনিস যে আসলে ডেভেলপ করি, ঠিক না? সেই ডেভেলপিংটা আসলে এখানে বোঝানো হয়েছে, যে ট্রান্সফরমেশনটাও এখানে বোঝানো হয়েছে, ঠিক না? আমরা যে শুরু করব, এখানে অনেকগুলো সূত্রের প্রমাণ আছে না? এই যে দেখেন অনেকগুলো সূত্রের প্রমাণ আছে না? হ্যাঁ, জি ভাইয়া। এগুলো প্রথমে আমরা প্রমাণগুলো হ্যাঁ। দেখবো। এগুলো আমরা দুইটা লেকচার আগে এই প্রমাণগুলো দেখবো, কারণ যখন কোন একটা কিছুর বেস যখন ঠিক থাকে না আসলে, আপনি গতানুগতিক কিছু সূত্র মুখস্থ করছেন, তারপর সেইটা দিয়ে প্রবলেম সলভ করছেন, এটা আসলে লং লাস্টিং হয় না এই পড়াশোনাটা। আপনি যদি প্রত্যেকটা যদি প্রমাণ দেখেন, তাহলে এই প্রবলেম গুলো সলভ করতে আপনার ভালো লাগবে আসলে।
ঠিক না? যদিও অনেকের পড়া জি থাকে, ভাইয়া। অনেকের পড়া থাকে না, আর সেই হিসেবে আর কি। আচ্ছা, তাইলে আমরা আমরা হচ্ছে এখন মোটামুটি বুঝছি হচ্ছে আমরা কিভাবে পোলার থেকে কার্তেশীয় থেকে পোলারে নিছি। এখন আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাব। পোলার থেকে কোথায় যাব? কার্তেশীয়তে। কার্তেশীয়তে যাব। যে আমাদের পোলারে দেওয়া থাকবে, আমরা একটা পয়েন্ট আমাদেরকে পোলারে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কোথায় যাব? কার্তেশীয়তে যাব। ধরেন এটা একটা পয়েন্ট কাইন্ড অফ, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কি এক্স আর ওয়াই, আর এটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে আর। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন আমরা ট্রান্সফরমেশনটা এরকম, এখন কিরকম হবে? আপনি আর আর থেটা দিবেন, আপনাকে কি দিবে? এক্স আর ওয়াই দিবে না? হ্যাঁ। জি ভাইয়া। তো ধরেন আর থেটা দিয়ে আপনি এক্স চাচ্ছেন, আর থেটা দিয়ে আপনি কি চাচ্ছেন? এক্স চাচ্ছেন। তাহলে বলেন তো এই তিনটা কোন রিলেশনে নিয়ে আসা যায়? এক্স ইকুয়াল টু আর কি দেবো না? আসছে, উনি আসছে, জয়েন করতে পারছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাস কি এতটুকু হয়ে গেছে? আচ্ছা সরি, আমি একটু বাইরে ছিলাম তো, আমি আচ্ছা আসলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আর থেটা আর এক্স এর রিলেশন ডেভেলপ করা যায় কি নিলে বলেন তো? কস থেটা নিলে। এক্স ইকুয়াল টু হ্যাঁ, কস থেটা নিলে ডেভেলপ করা যায় না? কস সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক না? এখানে এক্স সমান কি? আর কস থেটা। তাহলে সুন্দর একটা ট্রান্সফরমেশন পেয়ে গেলাম আমরা, যেখানে আমরা ঢালবো হচ্ছে আর আর থেটা, দিয়ে দিবে আমাদেরকে এক্স, ঠিক না? আবার আর থেটা এবং ওয়াই এর রিলেশন কিভাবে ডেভেলপ করা যায়? আমরা যদি সাইন থেটা যদি দেখি, সাইন থেটা সমান হচ্ছে ওয়াই ওভার অতিভুজ। তাহলে এখান থেকে ওয়াই সমান কি লেখা যায় বলেন তো? বলেন বলেন বলেন। আর সাইন দিয়ে লেখা যায় না? তাহলে মোটামুটি আমরা আমরা মোটামুটি ট্রান্সফরমেশনের দুইটা সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে এক্স সমান হচ্ছে আর কস থেটা, এবং ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। সাইন থিটা। বুঝছেন? হ্যাঁ। তো এই দুটা হচ্ছে ট্রান্সফরমেশন থেকে কোথায়? আর থেটা থেকে, যেখানে আমাকে এক্স আর ওয়াই এ নিয়ে যাবে। আমি জাস্ট আর থেটা ঢাললাম, এক্স দিবে, আর থেটা ঢাললাম, ওয়াই দিবে। বুঝছি? হ্যাঁ, বুঝছি। জি। আচ্ছা, এখন এখানে কোয়েশ্চন, কমন কোয়েশ্চন থাকে, যে বলে যে ভাই আপনি যখন আপনি কার্তেশীয় থেকে পোলারে গেছেন তখন চারটা সূত্র বের হয়েছিল, কিন্তু আপনি পোলার থেকে যখন কার্তেশীয়তে যাচ্ছেন তখন সূত্র জাস্ট এক ফরম্যাটের জন্য কেন? এটার আনসার হচ্ছে আসলে এখানেই আছে। ধরেন আপনার এক্স মাইনাস আসা লাগবে, তাহলে আপনি টিটাটা অবশ্যই কিসে দিবেন? 90 এর বড় দিবেন না? ধরেন আমার পয়েন্টটা সেকেন্ড কোয়ার্টারে, ঠিক না? তাহলে আপনি টিটা কত দিবেন? 90 এর বেশি দিবেন না? কথা বলেন। হুম। আপনার ধরেন এই পয়েন্টটা ধরেন সেকেন্ড কোয়ার্টারে, তাহলে আপনি টিটা অবশ্যই গ্রেটার দেন 90 দিবেন, 90 এর বড় দিবেন। এবং 90 এর বড় দিলে অটোমেটিক্যালি এখান থেকে কোয়াড্রেন্ট করে কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে, আসবে না? হুম। তো এখানে মাইনাসের কাজটা এই যে কোয়াড্রেন্টের যে রুলস গুলো আছে এগুলোই করে ফেলতেছে মাইনাসের কাজটা। এই জন্য এখানে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য আলাদা আলাদা সূত্রের প্রয়োজন হয় না, আলাদা আলাদা ট্রান্সফরমেশন ল এর প্রয়োজন হয় না। জাস্ট এক জোড়া ট্রান্সফরমেশনের সূত্র দিয়ে কিন্তু আমরা সব কোয়ার্টারের পয়েন্টগুলোকে কি করতে পারি? ট্রান্সফর্ম করতে পারি, কোথ থেকে? পোলার থেকে কার্তেশীয়তে। বুঝছি? হ্যাঁ। জি। তাহলে এগুলোই ছিল মোটামুটি আমাদের পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলারে নেওয়ার যেই ইচ্ছা কাহিনী আর কি, ঠিক না? ক্লাস তো রেকর্ডেড থাকবে তাই না? হ্যাঁ, রেকর্ডেড আছে, আপনি দেখে নিবেন, অবশ্যই দেখে নিবেন ক্লাস শেষ হওয়ার পরে, আজকে দেখে নিবেন। ঠিক আছে, আমরা হুম, এখানে ওকে। আমরা একদম শুরু থেকে একদম এবিসি থেকেই শুরু করেছি, স্থানাঙ্ক জ্যামিতির এবিসি থেকেই শুরু করেছি। এই যে এসএসসি তে কি পড়ছিলাম, এইচএসসি তে কি হুম, পড়ছিলাম, হুম। জি, এখন কি পড়বো, ঠিক না? আর কোন চ্যাপ্টার জি। গুলো পড়বো, একদম প্রথম থেকে শুরু করেছি। ক্লাস রেকর্ডেড আছে, সুন্দর করে রেকর্ডেড থাকবে। ঠিক আছে, আমরা অনেকটুকু পড়ছি পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার, মানে স্থানাঙ্ক, স্থানাঙ্কের যে রূপান্তর সেই রূপান্তরটুকু আমরা পড়ছি। আমরা নেক্সট টপিকে যাই, ঠিক আছে?
নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা জানি না আমরা? ভুলে গেছি আচ্ছা ঠিক সব, আছে, আমি পার্সোনালি। ওকে ঠিক আছে, নো প্রবলেম, আপনার জন্যই আমি পড়াচ্ছি। ঠিক আছে, দেখেন আমার কাছে যদি এখানে ধরেন দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে ধরেন একটা পয়েন্ট হচ্ছে x1 y1, এটাকে আমরা p নাম দিচ্ছি, আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2, এটাকে কাইন্ড আমরা q নাম দিচ্ছি। তো আমরা এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে চাই। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, হুম, এই দুটো পয়েন্টের আমরা ডিস্টেন্সটুকু বের করতে চাই। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো পয়েন্ট আছে আমার গ্রাফে, জি এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কতটুকু সেটা আমি বের করতে জি চাই। এই জন্য আমার একটা ফর্মুলা ডেভেলপ করা লাগবে এখানে। জি তো সেই ফর্মুলাটা ডেভেলপ করার জন্য আমরা এখানে কিছু শ্যাডো কাজ কারবার করে নিব, যেটা আসলে ধরেন এখানে একটা শ্যাডো ত্রিভুজ বানিয়ে নিব আমরা, যেটা হচ্ছে প্রমাণ করার জন্য আমাদের লাগবে, ঠিক না? ধরুন এটা একটা শ্যাডো ত্রিভুজ, জাস্ট আমি এঁকে নিলাম প্রমাণ করার সুবিধার্থে, একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? হুম। হুম আহ, জি এখন এই যেটুকু আমার বের করতে হবে বর্তমানে সেটা জি কিন্তু একটা অতিভুজ, একটা ত্রিভুজের কিন্তু অতিভুজ, ঠিক না? এখন আমি হুম যদি সামহাও যদি আমি এখানে ভূমি আর লম্ব যদি বের করতে পারি, তাহলে এই অতিভুজ অতিভুজ বের করা যাবে। জি আমার প্রশ্নটুকু হচ্ছে বের এখানে এই হয়ে যে যাবে। ভূমি, এখান থেকে এতটুকু আসলে কত হবে একটু চিন্তা করেন। এই পয়েন্ট x1 y1 মানে হচ্ছে এতটুকু পর্যন্তটা x1, কোনো ডাপ নেই এক্ষেত্রে, ঠিক কিনা? হুম x1 y1 মানে কি, এটুক পর্যন্ত x1, হুম এরপরে যতটুকু গেছি এটুক পর্যন্ত হচ্ছে কি কি y1, ঠিক কিনা? x1 y1 হ্যাঁ। জি এই পয়েন্ট x2 y2 মানে হচ্ছে এটুক পর্যন্ত হচ্ছে x2, আর যেটুকু উপরে উঠবো ততটুক পর্যন্ত হচ্ছে y2, কোনো ডাপ নেই এক্ষেত্রে, ঠিক কিনা? এখান পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে জি এটুক পর্যন্ত x1, এটুক পর্যন্ত y1, এটা হচ্ছে y আর এটা হচ্ছে x, তাতেই করে তো আমরা ওই পয়েন্টে যাবো, ঠিক না? জি ওকে, এখন আমার আমার দরকার হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, তাহলে একটু খেয়াল করুন তো, এখান থেকে এতটুকু যদি x2 হয়, এখান থেকে এতটুকু x1 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত, x2 মাইনাস x1, একমত কিনা আমার সাথে? হুম তাইলে এবার বলেন তো এইটুকু কত হবে, এইটুকু আর এটুকু সেম হবে না? হ্যাঁ x2 মাইনাস x, বুঝছেন? এখান থেকে এতটুকু হ্যাঁ x1, x2 minus 1 এখান থেকে এতটুকু x1, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, x2 থেকে হুম জাস্ট x1 বিয়োগ করে দিব। সিমিলার ওয়েতে দেখেন, x1 বিয়োগ এখান থেকে এতটুকু y2, এখান থেকে এতটুকু y1, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, y2 মাইনাস y1, y2 এটা কি? হ্যাঁ, জি y2 মাইনাস y1। এবার কিন্তু আপনি y1 সুন্দর করে বের করে ফেলতে পারবেন যে আপনি পিথাগোরাস ব্যবহার করেন, আপনাকে পিথাগোরাস সুন্দর একটা সূত্র দিয়ে গেল, পিথাগোরাসের সূত্র, এটা ধরা হয় যে ম্যাথমেটিক্সে, মানে পুরা ওয়ার্ল্ডে হুম 17টা সূত্র নাকি পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে পিথাগোরাসের সূত্র, ঠিক আছে? এটা দেখতে ছোট হইলেও এটার আসলে মাধুর্যতা অনেক, এটা প্রসারতা অনেক, জি ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পি কিউ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক না? তাহলে পি কিউ সমান কত হচ্ছে, আমার তো স্কোয়ার দরকার নাই রে ভাই, আমার কি দরকার, আমার পি কিউ দরকার, ঠিক না? তাহলে কি হবে, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, বুঝছেন কিনা দেখেন? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝছেন? হুম, জি ভাইয়া। বুঝছেন? তো এটাই হচ্ছে সেই ফর্মুলা, কিসের জন্য, দুটি বিন্দু মধ্যবর্তী ডিস্টেন্স বের করার জন্য।
ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি একটু। ঠিক আছে। হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, এখন আমি যদি একটা কাইন্ড অফ একটা এক্সাম্পল যদি ধরি, ধরেন আমার একটা পয়েন্ট আছে 2 3, একটা পয়েন্ট আছে ধরুন 2 3, আর একটা পয়েন্ট আছে -4 5। এই দুই বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স কিভাবে বের করব? হ্যাঁ, ধরুন এটাকে আমি পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, তাহলে পি কিউ সমান √, একটু খেয়াল করেন এখানে আছেন আপনারা, এখানে x2 - x1 হোল স্কয়ার না? হ্যাঁ, জি আছেন? ভাইয়া। জি হ্যাঁ। জি জি এটাকে যদি জি আমি ভাইয়া। x1 - x2 হোল স্কয়ার বলি, কোনো সমস্যা কি হবে? না, না, একই থাকবে রেজাল্ট। কারণ ওই যে উপরে স্কয়ার আছে, কেন এখান থেকে মাইনাস আসুক প্লাস আসুক, 2 সব - একই 3 চেঞ্জ হবে না? হোল স্কয়ার, 3 - 2 হোল স্কয়ার। উপরে স্কয়ার থাকলে আপনি যে কোনো হ্যাঁ একটা থেকে যে কোনো একটা বিয়োগ করতে পারবেন। তো এই জিনিসটাকে আমরা এই হ্যাঁ, জিনিসটাকে আমরা এইভাবে বললে সবচেয়ে বেশি ভালো হয়, এক্স এর ডিফারেন্স। এক্স এর ডিফারেন্স, এক্সের এই ডিফারেন্স। জিনিস, হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় ওয়াই এর ডিফারেন্স। এটা বললে সবচেয়ে বেশি ভালো। বুঝছেন কথা? তো এখানে জি, এক্স এর ডিফারেন্স কত? ধরুন এটা থেকে এটা 3 বিয়োগ করবেন, মাইনাস 2। 2 ও প্লাস আচ্ছা, 4 হোল না স্কয়ার। না, 2 এটা প্লাস থেকে এটা 4। বিয়োগ করবেন, হুম এটা থেকে এটা বিয়োগ করবেন। ঠিক আছে, আপনি যে কোনো একটা হ্যাঁ, থেকে যে কোনো একটা বিয়োগ করতে পারবেন। তো সিস্টেম হচ্ছে আপনাকে এক্স থেকে এক্স বিয়োগ করতে হবে, ওয়াই থেকে ওয়াই বিয়োগ করতে হবে। দেখিয়ে না আবার এক্স থেকে ওয়াই বিয়োগ করে দিয়েন না এখানে। প্লাস এখানে হচ্ছে 5 মাইনাস ধরেন 3, সুবিধার জন্য যাতে ভেতরে হুম মাইনাস না আসে। হুম। ঠিক আছে, আমরা সুবিধাজনক উপায়ে করে নিব। তাহলে এখানে কত হচ্ছে? 6 হোল স্কয়ার আর 36, 6 প্লাস এখানে 2 হোল স্কয়ার কাইন্ড অফ 4। তাহলে √40, এটাকে 4 যদি আমরা ভাঙাই লিখি, 40। 2√10 হবে কাইন্ড অফ এরকম, ঠিক না? হুম, হ্যাঁ, 4 × 10, এখানে জি, 2√10। 4 × 10 2√10। হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন তাইলে? হ্যাঁ, তাহলে আমরা এই জি সূত্রটা ভাই। কিন্তু ডেভেলপ করলাম এখান থেকে, এরপর আমরা ব্যবহার করলাম একটা সামান্য একটা প্রবলেম সলভ করে নিছি। বুঝছি? এখানে কিন্তু দুইটা বিন্দু জি। মধ্যবর্তী দূরত্ব থেকেই কিন্তু শুরু, দুটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। হুম। তারপর হচ্ছে ইকুয়েশন আছে, সরলরেখার ইকুয়েশন বের করার বেশ কিছু সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, তাই ইন্টারমিডিয়েট বইয়ে এটা হচ্ছে কোন চ্যাপ্টার? এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, সরলরেখা, ফার্স্ট পেপারে এটা 3 হচ্ছে নাম্বার ফার্স্ট পেপারে। আচ্ছা, একটু ফার্স্ট আরেকবার পেপারে কষ্ট করে। ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে 3 তিন নম্বর নাম্বার চ্যাপ্টার। চ্যাপ্টার। হ্যাঁ, আপনি জ্যামিতি অংশে ভালো করার জন্য অবশ্যই ইন্টারমিডিয়েটের আপনি 3টা চ্যাপ্টার দেখবেন। একটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, ঠিক আছে, হুম, ফার্স্ট জি। পেপারের চ্যাপ্টার 3, চ্যাপ- চ্যাপ্টার 4, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 যেটা কনিক। চ্যাপ্টার 3 হচ্ছে সরল রেখা, চ্যাপ্টার 4 হচ্ছে বৃত্ত, আর চ্যাপ্টার 6 হচ্ছে কনিক। ঠিক আছে। এর চ্যাপ্টার 6 হচ্ছে সেকেন্ড পেপারে। হ্যাঁ, চ্যাপ্টার 6, এই তিনটা এই তিনটা চ্যাপ্টার চাইলে আপনি একটু টাচে রাখতে পারেন। ঠিক আছে, কিভাবে শেষ করবেন? ইউটিউবে মেলা প্লেলিস্ট আছে, আপনি জাস্ট সরল রেখা দিয়ে সার্চ করলে আপনি 100টা প্লেলিস্ট পাবেন। ধরে ধরে শেষ করে ফেলেন, কাজে লাগবে। হুম, ঠিক আছে, জি কাজে লাগবে। জি। ঠিক আছে। আপনার আচ্ছা, ক্লাস কেমন চলছে? আমার ক্লাস চলছে। গার্লস নাকি হচ্ছে কম্বাইন? কম্বাইন কম্বাইন, ক্যান পাবলিক গার্লস আর বয়েজ থাকে না, ক্যান পাবলিকে কম্বাইন্ড ও থাকে। আচ্ছা। ও ও আপনি পাবলিকে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আমি আছে আমি ভাই। ক্যান পাবলিকে, কম্বাইন্ড থাকে, এটা এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে তো তাইলে। হ্যাঁ। আরো ভালো। আচ্ছা, আহ তাইলে আমরা একটু সরল রেখার সমীকরণে চলে যাই। আচ্ছা, স্লোপে স্লোপে যাই প্রথমে, ঢাল, সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল, এটা একটু হেডলাইন দেন। হুম, ঠিক আছে। আহ আচ্ছা, জি সরল রেখা দিয়েছি। কাকে বলা হয়? প্রথম কথা হচ্ছে সরল রেখা কাকে বলা হয়?
যে রেখা সোজা সেটাকে সরল রেখা বলা হয়, ঠিক না? সোজা। অথবা সরল রেখা বলা হয় এমন রেখাকে যে রেখা আসলে দিক পরিবর্তন করে, যার দিক আসলে সেম থাকে, ঠিক না? তেমনই একটা রেখা আমি এঁকে নিলাম যে কখনো দিক পরিবর্তন করে না, ঠিক আছে? হুম। অথবা রেখা না আঁকলেও ধরেন জি। আমরা যে কোনো দুইটা বিন্দু নিলাম, আচ্ছা সমস্যা নাই, রেখা আঁকা যায়, একে আমরা দুইটা বিন্দু নিলাম। কারণ এটা হচ্ছে কাইন্ড অফ x1 y1, এটা হচ্ছে কাইন্ড অফ x2 y2। x2 y2। তো ঢাল মানে বোঝা যায় একটা রেখা কতটুকু ঢাল, কতটুকু খাড়া একটা রেখা, কিংবা কতটুকু ঢালু, এটাই তো। একদম প্রিলিমিনারি স্টেজে আপনি ঢাল মানে কি বুঝেন, নাম থেকে কি বুঝেন? এটা এমন একটা জিনিস যেটা বোঝাবে যে কতটুকু ঢালু অথবা কতটুকু খাড়া, ঠিক না? বাট এটা হচ্ছে একটা পরিচয়, এটা বের করার একটা সিস্টেম আছে না? হ্যাঁ, হ্যালো। নেটের সমস্যা মেবি। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম যে ঢাল মানে হচ্ছে ঢাল কতটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু খাড়া কিংবা কতটুকু ঢালু। বাট এখান থেকে তো আপনি একটা ম্যাথমেটিক্যাল একটা কোনো কিছু পাচ্ছেন না এটা পরিমাপ করা, ঠিক না? যেমন ধরেন আমি যদি বল কাকে বলে বলি, আপনি বলবেন যে ওই যে নিউটনের একটা বলের একটা সূত্র আছে না, নিউটনের গতির সূত্র আছে না, যেখান থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, যে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে গতির পরিবর্তন করতে পারে, ঠিক না? জি। ঠিক কিনা? বাট এই ডেফিনেশন থেকে আপনি জাস্ট বুঝতে পারবেন বলটা আসলে কি, পরিমাপ করতে পারবেন না। পরিমাপ করার জন্য কিন্তু আরেকটা তিনি কি বলছে, আরেকটা সূত্র দিছে, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, যেটা থেকে F সমান m এ আসে। এবং এটা 100। হচ্ছে কি, এটা হচ্ছে পরিমাপের ডেফিনেশন। আর প্রথম যে ডেফিনেশনটা দিছি সেটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, সেন্স মেক করার জন্য। তো এখানেও এই যে ঢালের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে এটা জাস্ট সেন্স মেক করার জন্য, এটা আসলে কি বোঝায়, এটা খায় নাকি গায়ে দেয়। বাট পরিমাপ করার জন্য এটার একটা ডেফিনেশন আছে, ঠিক না? এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এক্স অক্ষের একক পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের যে পরিবর্তনটা ঘটে, ঠিক আছে? যদি লিখেন তাহলে ভালো হবে। এক্স অক্ষের একক পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের যে পরিবর্তন ঘটে তার পরিমাপই হচ্ছে ঢাল। তার পরিমাপ, তার পরিমাপই হচ্ছে ঢাল। অর্থাৎ ঢাল হচ্ছে গিয়ে কি, রেট অফ চেঞ্জ, ঠিক না? এটাকে যদি আমরা শর্টকাটে যদি বলি তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার, ঠিক না? হুম। হ্যাঁ, এটাকে যদি আমরা এই কথাটুকুকে যদি আমরা সামারি করি, তো ধরেন আপনি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলেন। আচ্ছা বলেন তো, আপনি এক্স অক্ষে কি পরিমাণ পরিবর্তন ঘটাইলেন, বলেন দেখি। এই বিন্দু থেকে আপনি এই বিন্দুতে গেলেন, এক্স অক্ষে আপনি কি পরিমাণ পরিবর্তন ঘটাইলেন, এটা এই পরিমাণ পরিবর্তন ঘটাইলেন না এক্স x অক্ষে? x2 হয়ে গেছে, মানে x2 পর্যন্ত দূরত্বে চলে গেছি। হ্যাঁ, মানে আগে x1 ছিল, এখন x2 হয়ে গেছে। মানে আপনি হ্যাঁ। এক্স অক্ষে পরিবর্তন ঘটাইলেন হচ্ছে x1 মাইনাস x2। আর ওয়াই অক্ষে জি। পরিবর্তন কত ঘটাইলেন, আগে y1 ছিল এখন y2 হয়ে গেছে, তার মানে আপনি y2। y অক্ষে পরিবর্তন ঘটালেন। এখন আমরা বলতে পারি না, এই দেখেন ঢালের ডেফিনেশনটা, ঢালের পরিমাপটা করার জন্য এখন এই ডেফিনেশন আমি হেল্প নিব, যে আমি এক্স অক্ষে এক্স অক্ষে y2, এক্স অক্ষে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 পরিবর্তন ঘটালে y অক্ষে পরিবর্তন ঘটে কত, y2 মাইনাস y1। y অক্ষে পরিবর্তন y2 মাইনাস y1। এক্স অক্ষে একক পরিবর্তন ঘটালে y অক্ষে কত পরিবর্তন ঘটে, y2 মাইনাস y1 বাই দেখেন তো, x2 এটাই মাইনাস এটাই x1। এটাই ঢালের ডেফিনেশন ছিল কিনা? এক্স অক্ষের একক হুম। পরিবর্তন ঘটালে y অক্ষে যে পরিবর্তন হয়, এবং যে এটাকে আমরা পরিবর্তন ঘটে। মেনলি কি বলবো, এটাকে আমরা মেনলি এটাকে মেনলি আমরা কি বলবো, ঢাল বলবো। সুতরাং আমরা ঢাল কি বলতে পারি, ঢালকে মেনলি m দ্বারা প্রকাশ করা হয়,
এটা হচ্ছে y2 মাইনাস y1 y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, এটাই হচ্ছে মূল ডেফিনেশন। বুঝছেন কাহিনী? জি। এখন এখানে আরেকটা সুন্দর কাজ হয়ে যায়, সেটা হচ্ছে দেখেন আহ আচ্ছা এটা যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আমি বিবেচনা করি, দেখেন কোথায় কোথায় চলে যাচ্ছে। এটা যদি সমকোণী ত্রিভুজ আমি বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এই কোণটা যদি তেটা হয়, তাহলে বলেন তো এখানে এটা ডিভাইড বাই এটাকে ট্যান থিটা লেখা যায় না? বলেন 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 বলেন। এখানে বুঝি নাই। এই কোণটা যদি তেটা হয়, হুম। তাহলে এই যে এই y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক না? তাহলে ভূমি, লম্ব হ্যাঁ। ডিভাইড বাই ভূমিকে ট্যান থিটা লেখা যায় না? হুম। তার মানে আমরা 10 থেকে সমান লম্বাই ভূমি। আমরা ঢালটাকে এমটাকে চাইলে ট্যান থিটাও চাইলে লিখতে পারি, কারণ ট্যান থিটার হুম, ভ্যালু হুম। হচ্ছে কি y2 মাইনাস y1 y2 ডিভাইড minus বাই y1 x2 minus x2 minus x1। তাহলে আপনি ঢালের ডেফিনেশন এখান থেকে দিলেন না? এখান থেকে ঢালের ডেফিনেশন দেওয়া যাবে না? দেখেন তো এই যে জি। থিটা কোণ যে উৎপন্ন করছে, এই সরল রেখাটা এটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে না, দুটোটা কোণ সেম হবে না? হ্যাঁ, হুম। জি। দুটোটা কোণ সেম হবে না? তাহলে এখন এই এটার রেসপেক্টে আপনি বলতে পারবেন না যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়, এটা বলতে পারবেন না? হ্যাঁ, এক- আবার আরেকবার। একটা রেখা রেখা এই যে ট্যান থিটাকে আপনি ঢাল বলতেছেন না, তো এখানে এই টেটার হুম। পরিচয় কি আসলে? এটার পরিচয় কি? এক্স অক্ষের ধনাত্মক দিকে থেকে tan তৈরি করে। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে তার সাথে যদি আপনি ট্যান নেন, তাহলে আপনি ঢালটা পাচ্ছেন না? তো আমরা এভাবেই ডিফাইন হুম। করতে পারি না যে একটা রেখা, একটি সরল রেখা, একটি রেখা এক্স প্লাস এর সাথে যে কোণ বানায়, যে কোণ উৎপন্ন করে তার কি দেখতেছেন আপনি? করবেন? হ্যাঁ, ট্যানজেন্টকে হ্যাঁ এখন ট্যানজেন্টকে ঢাল বলা হয়, ঢাল বলা হয়। ঠিক আছে, জি। বুঝছেন? হুম, জি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে এভাবেই ডিফাইন করতে পারবেন না যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার সাথে ট্যান নিলেও কিন্তু আমরা ঢাল পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে রেখাটা সরল রেখা হবে তাই না? হ্যাঁ, মানে সরল একই রেখা সরল হবে রেখা হওয়ার অবভিয়াসলি। কথা। অবভিয়াসলি সরল রেখা হবে। আমরা সরল রেখার ঢাল নিয়ে আলোচনা করতেছি, বক্ররেখার ঢাল কিন্তু আবার ডিফারেন্সিয়েশনে চলে যাবে। ডিফারেন্সিয়েশন বুঝছেন না নাকি? ডিফারেন্সিয়েশন কিন্তু বক্ররেখার সেটাই ঢাল নিয়ে বলতেছিলাম আলোচনা। যে একই রেখা হলে তো মানে এখানে সরল রেখাটা উল্লেখ করা উচিত। কথা হ্যাঁ, বলো না বাবা। ঠিক আছে, যেহেতু আমরা সরল রেখার ঢাল নিয়ে যে পড়ালেখা করতেছি এই জন্য আলাদাভাবে আমরা সরল রেখা মেনশন করতেছি না। ঠিক আছে, এখানে মনে রাখবেন যে ঢালের কথা বলতেছি, এটা সরল রেখারই ঢাল। এই যে, ঠিক আছে। হুম, বুঝছেন? তাহলে ঢাল বের করার কয়টা কয়টা ওয়ে পাইলেন? বলেন, দুইটা ওয়ে পাইলেন। যদি পয়েন্ট দেওয়া থাকে আপনাকে, দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে, তাহলে ঢাল যদি বের করতে বলে তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর যদি টেটা দেওয়া থাকে, যে একটা রেখা বলছে যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টেটা কোণ উৎপন্ন করে, তাহলে ডিরেক্টলি ট্যান নিলেই কিন্তু কি পেয়ে যাচ্ছেন আপনি? ঢাল পেয়ে যাচ্ছেন। আমাদের মিটিংটা আর কতক্ষণ আছে? 6 আর মিনিট। 6 আর মিনিট বোধহয় 5-6 মিনিটের মতো। কিছুক্ষণ আগে অ্যালার্ম দিল তো। 14 মিনিট আছে। আহ, 6 মিনিট আছে আর। হ্যাঁ হ্যাঁ, 6 মিনিট আছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, বুঝতে ঢাল জি বোঝা ভাইয়া। গেল? হ্যাঁ, ঢাল কি বোঝা গেল? জি জি ভাই। ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, ঢাল বোঝা গেলে এই ঢালটা বেসিক্যালি হচ্ছে কাজে লাগে আমরা যখন সরল রেখার ইকুয়েশন বের করি তখন। হুম। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ।
এবার দেন সরল রেখার সমীকরণ। ওকে, জি দিছেন? তো সমীকরণ মানে কি আমরা আমরা কি বুঝি বলেন তো? সমীকরণ মানে কি আমরা কি বুঝি? যেখানে আসলে শর্টকাটে যদি বলি, সরল রেখার ক্ষেত্রে যেখানে এক্স আর ওয়াই থাকবে, এমন একটা কিছু যেখানে হুম এক্স আর ওয়াই থাকবে, ঠিক না? জি এখন আমরা যদি সরল রেখার সমীকরণ বের করতে চাই, ভালো করে খেয়াল করেন। প্রথমে আমরা যে সমীকরণটা বের করব, এম ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। বুঝেন ভালো করে? আপনাকে ধরেন একটা সরল রেখা, আহ, 1 মিনিটে আসলে আমাকে একটু রিমাইন্ডার দিন, ঠিক আছে? দেখেন, ধরেন আপনাকে ওকে একটা রেখা দেওয়া আছে এবং আপনাকে বলে দিছে এই রেখার ঢাল হচ্ছে এম, এবং এই রেখা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, কাইন্ড অফ x1 y1 পয়েন্ট দিয়ে যাচ্ছে। এই রেখার ইকুয়েশন বের করে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি শুধু এই এই যে আমরা যে ঢাল বের করতেছি এগুলো কি কোনোদিন এই যে মূলবিন্দু দিয়ে যাবে না? এই প্রত্যেকটাই এই হয় সাইড দিয়ে যাইতেছে মানে ঢাল কি হ্যাঁ কোনোদিন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মূলবিন্দুগামী হয় না? না, সরল রেখা তো মূলবিন্দুগামী হবে অবশ্যই, কেন হবে না? ও আচ্ছা ইভেন ইভেন আমরা যে দুইটা পয়েন্ট নিচ্ছি এখানে, এটা যে কোনো একটা পয়েন্ট মূলবিন্দুও হইতে পারে। এটা র্যান্ডম ও নিচ্ছি আচ্ছা, দুটা পয়েন্ট। আচ্ছা ঠিক আছে। তা এটা কোনো ইয়ে না যেটা মূলবিন্দু হইতে পারে, সাইডে দিয়ে যেতে পারে হ্যাঁ ও হ্যাঁ 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 হ্যাঁ, যে আচ্ছা কোনো ওকে। দুইটা পয়েন্ট পয়েন্ট হইতে পারে। আচ্ছা, তা দেখেন কন্ডিশন কি 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 দিয়ে দিছে, যে আপনাকে দিয়ে দিছে যে একটা রেখার ঢাল দেওয়া আছে এবং একটা রেখা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। বলছে সেই রেখার সমীকরণ বের করেন। কি বের করেন বলেন? সমীকরণ। সেই রেখার সমীকরণ বের করেন। বোঝার চেষ্টা করেন। তাহলে সমীকরণ বের করার জন্য একটা রেখা অথবা যে কোনো শেপের সমীকরণ বের করার জন্য ওই শেপের উপর যে কোনো একটা পয়েন্ট ধরতে হয়, এক্স ওয়াই। জানেন কিনা জানি না, এক্স ওয়াই একটা পয়েন্ট ধরতে হয়, ঠিক আছে? র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই ধরতে হয়। এক্স ওয়াই ধরার পরে এখান থেকে যে কোনো একটা কন্ডিশন ব্যবহার করে এক্স ওয়াই এর একটা রিলেশন নিয়ে আসতে হয়, যে হুম রিলেশনটাকে আমরা মেনলি সমীকরণ বলবো, ঠিক আছে? একটা হ্যাঁ ত্রিভুজ আঁকবো একটা। ঠিক আছে, আমরা যে কোনো একটা র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট হুম এক্স ওয়াই ধরলাম। এটা কেন ধরলাম? কারণ আমাকে এক্স ওয়াই এর মাধ্যমে একটা সমীকরণ ডিরাইভ করতে হবে, ঠিক না? এই জন্য একটা পয়েন্টকে আমরা এক্স ওয়াই ধরে নিলাম। এখন দেখেন তো, এই রেখার ঢাল দিয়ে দিছে এম না? তাহলে দুইটা পয়েন্ট দেওয়া আছে না? তাহলে আপনি এই রেখা ঢাল সমান কি বলতে পারবেন বলেন তো? এটা বলতে পারবেন না? হ্যাঁ, হুম হুম এটা বলা যায়? যেহেতু জি ঢাল দেওয়া আছে, আমার একটা পয়েন্ট দেওয়া ছিল, আমি আরেকটা পয়েন্ট কনসিডার করলাম, এবং যখন দুইটা পয়েন্ট কনসিডার করলাম তখন ঢাল সমান অবশ্যই এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে কি লিখতে পারি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে উপরে ওয়াই এর ডিফারেন্স, নিচে হচ্ছে এক্স এর ডিফারেন্স। বুঝছেন কিনা? জি ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স ওয়াই এম লিখতে ইন্টু লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা বলেন তো? হুম এখন ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। এই যে ইকুয়েশন, এখানে এক্স আর ওয়াই আছে না? জি ভাইয়া আর 1 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, আর 1 মিনিট। আর 1 মিনিট আছে। আহ, আচ্ছা ঠিক আছে, আমরা এটা ইয়া করে আমি আরেকটা লিংক দিচ্ছি গ্রুপে, আরেকটু জয়েন হন। আমরা হয়তো আর 10 মিনিট মতো একটু পড়াবো, ঠিক আছে?
দেখা যাচ্ছে না? জি। দেখা যায়? হ্যাঁ দেখা ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা সমীকরণ বের করার জন্য কি করব? সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য সঞ্চার পথ তো বুঝেন, ঠিক না? যেকোনো শেপ আঁকার জন্য কিন্তু একটা সঞ্চার পথের প্রয়োজন হয়, মানে একটা বিন্দুকে সঞ্চার করার প্রয়োজন হয়, মুভমেন্ট করার প্রয়োজন হয়। তো তেমনি একটা রেখা আঁকার জন্য কিন্তু একটা বিন্দুকে মুভ করাইতে হয়। তো মুভ করাইলে কিন্তু একটা রেখা পাওয়া যায়, ঠিক আছে? তো সেই রেখার সমীকরণ বের করার জন্য অথবা সেই সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আপনাকে প্রথমে র্যান্ডমলি একটা বিন্দু এক্স ওয়াই ধরে নিতে হবে, তারপর একটা কন্ডিশন ব্যবহার করে এক্স আর ওয়াই আছে এরকম একটা সমীকরণ নিয়ে আসতে হবে। যে সমীকরণটাই আলটিমেটলি ওই সঞ্চার পথ বা ওই রেখার সমীকরণ হবে। বুঝছেন? হ্যাঁ। জি। জি ভাই। এখন যদি আপনাকে আপনাকে জাস্ট ধরেন দুইটা একটা বিন্দু দিয়ে দিল আর একটা ঢাল দিয়ে দিল, বললো যে একটি রেখা এখানে কি এরকম কোনো প্রবলেম আছে নাকি? এখানে কিছু হালকা পাতলা প্রবলেম দেওয়া আছে। এটা কি তিতাস? মানে হ্যাঁ, তিতাসের তিতাস বই না? তিতাস তিতাস। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, এটা কি অনার্সের কোন চ্যাপ্টারের সাথে না, রিলেটেড? এটা হচ্ছে আপনার অনার্সের ওই যে 2D জিওমেট্রির সাথে আর কি। সরি, বুঝা যায়নি। টু ডাইমেনশনাল জিওমেট্রি যে বইটা আছে, অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি একটা বই আছে না? হ্যাঁ, হ্যাঁ, অ্যানালাইট এন্ড ভেক্টর জিওমেট্রিক ওইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। এখন তো এটাই ভুলে গেছি সব কোন বইয়ে যে কি আছে। অ্যাকচুয়ালি এই জন্যই তো আমি এগুলো আলোচনা করতেছি। সাধারণত আমরা অনার্সে যা পড়ে আসি এগুলো কোনো কিছু আসলে মনে থাকে না, ঠিক না? 4 বছর পরে জাস্ট আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, মাথায় কিন্তু কোনো কিছু থাকে না আসলে, না, ঠিক না? একদমই মনে হয় যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে সব। হ্যাঁ। আচ্ছা, একটি রেখা 4-3 বিন্দুগামী এবং ঢাল 5 হলে রেখার সমীকরণ কত? ঠিক আছে, এটা করা যাবে? এই প্রবলেমটা সলভ করা যাবে? জি ভাইয়া। জি। ওই যে x minus x into m into y minus y1 ওই কোয়েশ্চেন দিয়ে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে কি করব আমরা? y মাইনাস y1 সমান m ইনটু m 5 into x2 minus x1 না x minus x1 x মাইনাস x1 4 x1 কত এখানে? 4। 4 x1 হচ্ছে 4 তাহলে y মাইনাস 3 সমান কত আসে? 5x 5x minus মাইনাস 20 20। ঠিক আছে, তাহলে আমি যদি y ওদিকে নিয়ে যাই তাহলে 5x মাইনাস y, আর এটাও যদি ওদিকে নিয়ে যাও তাহলে মাইনাস 17 ইকুয়ালস টু 0 হবে। দেখেন ঠিক আছে কিনা? জি হ্যাঁ, 5x 5x মাইনাস y মাইনাস 17, হুম। ঠিক আছে? তো এরকম আমরা যদি রেখা টেকার যদি ইকুয়েশন যদি দেখতে চাই তাহলে আমরা এই যে ড্যাশমোসটা ব্যবহার করি। গ্রাফের জন্য কিন্তু আমরা ড্যাশমোস ব্যবহার করি, এটা জানেন? না আজকে দেখলাম। y মাইনাস 17 ইকুয়ালস টু 0, জাস্ট একটা ইনপুট দিবেন, দেখেন এই যে সরলরেখাটা চলে আসলো। ভাই এটা কি কোনো অ্যাপ? হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট ড্যাশমোস.com এ গেলে হবে, ওখানে গ্রাফিং ক্যালকুলেটর ড্যাশমোস ডট, নাকি ল্যাপটপ আছে? এই জাস্ট এই যে এই লিঙ্কটা ক্লিক করলেই হবে। এটা অ্যাপসও আছে, আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারেন, বাট আমি অ্যাপস ব্যবহারে খুব বেশি না, যেহেতু ওয়েবসাইট থেকেই করা যায়, কারণ অ্যাপস ব্যবহার করে খুদাই আমার র্যামটা নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, ল্যাপটপের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, তো হ্যাঁ দেখেন এই রেখাটা 4-5 বিন্দুগামী ছিল না নাকি? কোন বিন্দুগামী ছিল? 4-3 বিন্দুগামী ছিল না? দেখেন এই যে 4-3 একটা বিন্দু কিন্তু এখানে আছে অলরেডি, এই যে দেখছেন, এই যে 4-3 যে বিন্দুটা এই রেখার উপর দেখছেন, এই যে 4-3 বিন্দুটা দেখেন, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি একটা বিন্দু 4-3 ধরে যদি আপনি আরেকটা বিন্দু নেন, এই যে ধরেন আরেকটা বিন্দু চলে আসছে কত, এই রেখার উপর আরেকটা বিন্দু, এই যে 4.24 না, দুটা বিন্দু দিয়ে আপনি যদি ঢাল বের করেন তাহলে দেখবেন যে ওই যে এই ঢালটাই আসবে।
যে কোনো দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করলে কত আসবে? 5 আসবে। ঠিক আছে, জাস্ট একটু গ্রাফিক্যালি দেখা আর কি জিনিসগুলো। আমরা চেষ্টা করবো হচ্ছে প্রত্যেকটা জিনিসের গ্রাফ ফিল করার জন্য, আমরা যেই প্রবলেমই করি না কেন, ঠিক না, এগুলো আমরা একটু গ্রাফিক্যালি করার চেষ্টা করবো, গ্রাফিক্যালি দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। বুঝছেন তাইলে? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, এখন আরেকটা আরেকটা ফরম্যাটে যাই। সেই ফরম্যাটটা হচ্ছে, ধরেন আপনাকে বললো দেখেন, y অক্ষ হতে c পরিমাণ ছেদ করে এবং ঢাল m, এই রেখা সমীকরণ বের করতে হবে। একটা রেখা y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করে এবং ঢাল হচ্ছে m, বলেন বের করতে পারবেন কিনা? হ্যালো, বোঝা যায় আমার কথা? হ্যাঁ। ধরুন এই যে একটা রেখা y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটছে, বলেন বলেন বলেন, c পরিমাণ অংশ কাটছে এবং এটা ঢাল দেওয়া আছে m, এটা সমীকরণ বের করা যায় বলেন তো? হ্যালো, y equal to mx। ডিরাইভ করবো, দেখেন যদি c পরিমাণ অংশ কাটে, এই পয়েন্টটা কত হবে বলুন তো? 0 c হবে না পয়েন্টটা? হ্যাঁ। আর যে কোনো একটা পয়েন্ট র্যান্ডমলি আমরা xy নিতে পারি না, যেহেতু আমাদের একটা সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, জি। এবার বলেন তো এখান থেকে একটা শর্ত কাটানো যায় কিনা, যে এই রেখার ঢাল m সমান আমরা কি বলতে পারি? দুটো বিন্দু যেহেতু আমি পাইছি, এই যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এই রেখার ঢাল অথবা ওই যে y মাইনাস y1, ধরুন আপনি এটাকে y1 x1 ধরছেন, ঠিক না? আচ্ছা, এটা তো দরকার নাই, এই বিন্দুটা তো দরকার না, আমরা ডিরেক্টলি সূত্র ব্যবহার করে ফেলি। হ্যাঁ, এই রেখার ঢাল দেওয়া আছে না m, হুম। একটা বিন্দুগামী না, তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। দেখেন তো লেখা যাচ্ছে কিনা এই রেখার ক্ষেত্রে? একটা বিন্দুগামী এবং একটা ঢাল দেওয়া আছে না, বুঝছেন? হুম। তাহলে এখান থেকে এমনি কি লেখা যায়? y মাইনাস c সমান mx y লেখা যায় না? মাইনাস c mx, হ্যাঁ। এখান থেকে y সমান mx প্লাস c লেখা যায় না? হুম। ওই যে সূত্র, এটাই ব্যবহার করলাম। তো এই সূত্রটা কাইন্ড অফ এখানে একটা এই সূত্র, এই যে একটা বিন্দু দিয়ে যায় এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণে যে সূত্রটা আছে, এটা দিয়ে কাইন্ড অফ আপনি যে কোনো সরল রেখার সমীকরণ বের করতে পারবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? জি পারছেন। হ্যাঁ, আমরা ওই যে আগের সূত্রটা ব্যবহার করে আমরা আরেকটা সূত্র ডেভেলপ করে ফেললাম, যেখানে ওয়াইটাকে কি বলছি আমরা? ওয়াই আচ্ছা, হচ্ছে যে এটাতে কি মানে আগে থেকেই আমার হচ্ছে এই যে একটা হচ্ছে ত্রিভুজের মতো ক্রিয়েট করছে দেখি কি আমার আর বাকি আলাদা করে কোনো বিন্দু নিতে হয়নি? না, এই যে সি পরিমাণ অংশ কাটছে, তার মানে এই হ্যাঁ। পয়েন্টটাই আপনি পেয়ে গেলেন 0 c। হ্যাঁ, এটাই। আমার যদি এটা না কাটতো তাহলে আমাকে আলাদা করে আবার একটা বিন্দু আমাকে ইমাজিন করতে হইতো। হ্যাঁ, না, আমি আমি বলি আপনাকে, আলাদা করে বিন্দু আমরা ইমাজিন করেছি কারণ একটা সমীকরণ ডেভেলপ করার জন্য, বাট ও এখানেও আচ্ছা। এখানেও আলাদা করে বিন্দু ইমাজিন করার প্রয়োজন হইতো, বাট আমরা তো আবার ডেভেলপ করব না, আমরা তো একটা সূত্র জানি অলরেডি। ও আচ্ছা, যখন আমাকে এটা বাড়াইতে বলবে যে আরো সামনে আগায় নিতে হবে তখন আমি একটা ইমাজিন করব। আর যখন মানে আমার বাড়ানোর দরকার নাই যে সেখানে এন্ড, তখন আমি আর হচ্ছে ইমাজিন করার দরকার নেই, ওটা দিয়ে আমি করে ওটা ফেলবো। দিয়ে আপনি করে ফেলবেন, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তখন আমি ব্যবহার করব যখন আমাকে স্লোপ দেওয়া থাকবে এবং y অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটে সেটা দেওয়া থাকবে, কারণ আমি বারবার এভাবে করতে পারবো না। কথা বুঝাইতে পারছি? আমি যদি বলি আপনাকে y অক্ষ থেকে 2 পরিমাণ অংশ কাটছে, ঢাল হচ্ছে 1, সমীকরণ বের করেন, তাহলে আপনি প্রথমে 0 দিয়ে ঢাল 1 ধরে এই সূত্র ব্যবহার করে এখানে আসতে পারবেন, মানে ডিরেক্টলি আপনি বসাই দিবেন ঢাল কত, ঢাল হচ্ছে 1, y 1 অক্ষ থেকে আর কাটছি কত, 2। 2। সূত্র ব্যবহারের সুবিধা হচ্ছে এটাই, সূত্র আমরা কেন ব্যবহার করি? যাতে সিম্পলিফাই করতে পারি জিনিস, হ্যাঁ, সহজ করা সরলীকরণ যায়। করতে পারি, ঠিক না? তাহলে y সমান x প্লাস 2, বুঝছেন কাহিনী? জি। আচ্ছা,
এখন জাস্ট একটু চিন্তা করেন, ধরেন এই রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, হুম ঢাল এম এবং মূল বিন্দুগামী, ঢাল এম হুম এবং মূল বিন্দুগামী, ভালো করে বুঝেন, ঠিক আছে? আচ্ছা, মূল বিন্দুগামী মানে কত বলেন তো? 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে না? হ্যাঁ 0 0 আবারও ওই সূত্র ব্যবহার করলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x x1। minus 0 তাহলে এটা কি বোঝায়? y সমান mx, ঠিক আছে? অর্থাৎ হুম দেখেন একটা ফিলোসফি দেখেন এখানে, যখন মূল বিন্দু দিয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি এই যে সিটা কি হয়ে যাবে, দেখেন মূল বিন্দু দিয়ে আনাইলে এই সিটা কমতে থাকছে, কমতে কমতে 0 হয়ে গেছে। তো মূল বিন্দুটা 0 হয়ে গেলে শুধুমাত্র কি থাকবে? y সমান mx থাকবে না? mx হ্যাঁ, এক্স্যাক্টলি জি সেই কাজটা কিন্তু এখানে করা হয়েছে। এই যে y সমান mx, জাস্ট সিটাকে 0 বানাই দেওয়া হয়েছে, জি এভাবেই বোঝা যায়, ঠিক না? গেল। কয়টা সিস্টেমে আমরা সমীকরণ দেখলাম? সরলরেখার সমীকরণ প্রথমে হচ্ছে m ঢাল এবং একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায়, এরকম সরলরেখার সমীকরণ দেখলাম। এরপর হচ্ছে m দেওয়া থাকবে এবং y অক্ষের ছেদাংশ দেওয়া থাকবে c, এটা সমীকরণ দেখলাম। এরপর হচ্ছে যখন মূল বিন্দু দিয়ে যাবে এবং m দেওয়া থাকবে তখন আমরা দেখলাম, ঠিক আছে? এখন যদি আপনাকে বলি দুই বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ বের করে, ঠিক আছে? হুম কাইন্ড অফ দুই বিন্দুগামী, মানে জাস্ট আপনাকে এখন দুটো বিন্দু দেওয়া থাকবে, জাস্ট রেখার সমীকরণ। এখন জাস্ট দুটো বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে? জি এটা এটা পড়াই আমরা আজকে শেষ করে দিব, জাস্ট এইটুকু পড়াই। ধরেন এটা একটা পয়েন্ট, এটাকে আমরা ধরেন x1 y1 বলতেছি, হুম একটা পয়েন্ট x2 y2 বলতেছি। দেখেন এখন কিন্তু ঢাল টাল দেওয়া নাই, জাস্ট দুটো পয়েন্ট দেওয়া আছে। হুম রেখার ইকুয়েশনটা কিভাবে বের করব? এখন হচ্ছে ওই আগের মতো করে ওই y2 y1 এইভাবে বের করব বাই এক্স্যাক্টলি, x2 মানে x1 ধরেন এই পয়েন্টটাকে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরলাম, তাহলে y হুম মাইনাস y মাই y1 ইকুয়ালস টু হ্যাঁ m ইনটু, m ইনটু x2 x মাইনাস x1 কিন্তু m তো দেওয়া নাই, বলেন m তো m কি এখানে দেওয়া আছে? m বের করব না এই যে m কিন্তু আমরা বের করতে পারি দুই বিন্দু দেওয়া থাকলে। বলেন তো দুই হ্যাঁ বিন্দু দেওয়া থাকলে m বের করার সিস্টেম কি? ওই যে y2 মাইনাস y1 না, x2 মাইনাস x1 না, বুঝছেন? m এর মানটা এখানে বসিয়ে দিব হ্যাঁ, m এর মান এক্স্যাক্টলি, আমাদের m দেওয়া নাই কিন্তু দুটো বিন্দু হ্যাঁ দেওয়াতে আমাদের আমরা তো m বের জানি m করাটা কি সহজ। হুম হ্যাঁ, m আমরা বের মানটা করাটা বসিয়ে দিব সহজ হয়ে গেছে। তো এটা কাইন্ড অফ যখন দুই পয়েন্ট দিয়ে যাবে, দুই বিন্দু দিয়ে যাবে, তখন সরলরেখার সমীকরণ বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি বেসিক টুকু মনে রাখা ভালো, যে আমরা জাস্ট এটা মনে রাখবো, এটা মনে রেখে পরের লাইনে গিয়ে জাস্ট m এর ভ্যালু বসে, যে না m তো বের করা যায় এখান থেকে, y2 মাইনাস y1 x2 মাইনাস x, বুঝছেন? জি ভাইয়া মোটামুটি আমরা সরলরেখার অর্ধেক পার্ট আমরা মোটামুটি কমপ্লিট করেছি, ঠিক আছে? এখানে যে ফর্মুলা গুলো আছে সবগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমাদের যে আগে একটা রুটিন করছিলেন না আমরা যে হ্যাঁ একটা আগে রুটিন করছিলাম সপ্তাহে এই কয়টা চ্যাপ্টার জানি শেষ করব হ্যাঁ হ্যাঁ এটা তো হচ্ছে মাঝখানে তো অনেকদিন একটা গ্যাপ হয়েছে এটাকে হ্যাঁ যদি আবার একটু হচ্ছে নতুন ডেট দিয়ে কারণ কেউ ডেটের মাঝখানে শেষ না করতে হলে আমার পড়াশোনা কোনোদিনও হয় না তো হচ্ছে এরকম একটু যে আমি এই তারিখে এটা শেষ করব এরকম যদি একটু করা যায় তারপর আমরা একটু এক্সাম দিলাম হ্যাঁ, অনেক ভালো হয় তাহলে। হ্যাঁ কারণ এইভাবে ছাড়া আপনি যেই যে পড়ার নাই আমি বিশ্বাস করবেন না একটা দিনও বই খুলি না একদিন বোধহয় খুলছি খোলার পরে ঘুমাই গেছি বই নিয়ে আর আর শেষ বাকি যাই পড়ি এটা আর পড়া হয় না তো এই যে আবার আপনি শুরু করছেন এই যে আমি আজকেই আবার বই ধরছি তো এরকম হচ্ছে একটু যদি আপনি পরীক্ষাটার ব্যবস্থা করেন কষ্ট তো করতেছি না আর একটু করেন তাহলে হচ্ছে দেখা যায় যে একটু হ্যাঁ, শেষ হবে এক্সাম অবশ্যই নিব। এটা আমাদের হুম। একটা টার্গেট সেট করতে হবে আসলে, যে আমরা হ্যাঁ একটা চ্যাপ্টার সেটাই শেষ একটা করার ভালো জন্য করে আমরা, রুটিন করে হ্যাঁ, দেন ফিক্স কতদিন করে সময় নিব, আমরা একটা চ্যাপ্টার শেষ করার জন্য আমরা কতদিন সময় নিব,
এরপরে এমন হ্যাঁ, একটা সেটা করে তারপর একটা ভালো করে পরীক্ষা দিলাম। একটু হুম, ভালো সিলেবাসে একটা পরীক্ষা দিলাম। হুম। আপাতত আমরা আমরা আপাতত 9:30 থেকে বসার চেষ্টা করি। এই যে আজকে যেমন ভাবে বসছিলাম, কালকেও আমরা হ্যাঁ, 9:30 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? কয়দিন বসবো? এটা একুরেটলি বলতে পারছি না। তবে আচ্ছা আমি তাহলে ভাইয়া আপনি হচ্ছে একটু আমার তো আসলে একটু ছোট্ট একটা বেবি আছে। তো এ আবার হচ্ছে বাইরে খেলতে যাইতে চায় সন্ধ্যার পরে। তো আপনি আমাকে একটু হচ্ছে যদি এটা ৪টা-৫টার মধ্যে যদি একটু এনশিওর করা যায় যে মানে বসবেন কি বসবেন না তাইলে আসলে আমি আমার রাতের শিডিউলটা হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে একটু হ্যাঁ। ওই সাজাইতাম যে আরকি। দুপুরে কাইন্ড অফ বলে দিব আমি। দুপুরে হ্যাঁ, কাইন্ড অফ বলে দিব। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি আসলে ওই যে ২ দিকে আসলে আসা যাওয়া তো চিটাগাং, বান্দরবান, চিটাগাং, বান্দরবান। হ্যাঁ, তো হ্যাঁ, এটা হ্যাঁ, আসলে এটা আসলে সবার একটা রুটিন লাইফে দিলে আসলে এটা অনেক ফলো করা বিজি। কষ্ট হয়ে যাবে। ঠিক না? না, তো আরে আমি আপনি এত প্যারা নাই, চিল। যখন হ্যাঁ, হচ্ছে পারবো এটা হ্যাঁ, আসলে হ্যাঁ, বড় হ্যাঁ, মানুষ নিজেদেরই আসলে পড়া উচিত। জাস্ট একটা হচ্ছে কাঠামোর মধ্যে থাকাটাই আসলে এটাই আসলে হ্যাঁ, চাচ্ছি আর কিছু না। এক্সাক্টলি ভাইয়া বুঝতে কালকে কি ক্লাস পেরেছি। থাকবে? হ্যাঁ, হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ নিব কালকে ক্লাস। আমরা কালকে হ্যাঁ। ক্লাসে বসবো আরকি 9:30 আর এটার আচ্ছা, রেকর্ডেডটা ওকে। আমি তাইলে হচ্ছে রেকর্ডেডটা আমি একটু থাকবে লিভ আমার। নেই। জি, আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি লিংক দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওকে।